গল্প প্রণয় শেষে তুমি আমি। লেখনীতে ফারহানা আক্তার ছবি। তৃতীয় পর্ব। দুটো ছেলেকে অর্ধ উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। ছেলে দুটোর শরীর ফেটে চুইয়ে চুইয়ে রক্ত টপটপ করে সবুজ কচি ঘাস লাল বর্ণ আকার নিয়েছে। ভয়ে শুকনো ঢুক গেল মায়া, ভয় হাত পা কাঁপছে তার। মায়া আরো দুপা ছেলেগুলোর সামনে এগিয়ে যেতে চমকে ওঠে, কারণ ওই ছেলে দুটো আজ দুপুরে পরীক্ষা হলে ঢোকার পূর্বে ছেলে দুটো তাকে বাজে ইঙ্গিত করে নানা ধরনের বাজে কথা বলছিল। সময় হাতে কম থাকায় মায়া তখন আর কিছু বলল না, তবে পরীক্ষা দিয়ে বার হওয়ার পর সবটা ভুলে গিয়েছিল। মায়া অবাক হয়ে উজানের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে ভাবতে লাগল, উজান কি করে এই ঘটনা জানতে পারল? তখন তো রামিজ বা উজান কেউ তার সাথে বা আশেপাশে ছিল না, তাহলে কি করে জানতে পারল? উজান তখন মায়ার নরম হাতের চিকন আঙ্গুলের ভাঁজে আঙ্গুল মিলিয়ে মায়াকে নিয়ে ছেলে দুটোর কাছাকাছি গিয়ে দাঁড়াতে ছেলের দুটোর মধ্যে একটা ছেলে রক্তে ভেজা চোখ জোড়া পিটপিট করে তাকিয়ে উজান আর মায়াকে দেখে হু হু করে কেঁদে দিয়ে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে উঠল, স্যার ম্যাডাম আমাকে মাফ কইরা দেন। আমি জীবনে আর কোন দিন ম্যাডামের দিকে চোখ তুলে তাকামু না। দয়া করে আমাগো ছাইরা দেন। আল্লাহ কসম আমি জীবনে এই মুখ আপনারা দেখবেন না। ছাইরা দেন স্যার। মায়া মনে মায়া হলো ছেলে দুটোর জন্য, কারণ তারা যথেষ্ট শাস্তি পেয়েছে। মায়া উজানকে কিছু বলবে তার পূর্বে উজান তার গার্ডদের ইশারা করতে গার্ড ছেলে দুটোর পায়ের বাঁধন খুলে দিলে ছেলে দুটো অর্ধ অচেতন দেহ দুটো মাটির উপর আছড়ে পড়ল। উজান মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জানোয়ারের বাচ্চা ওর ওই নোংরা চোখ দিয়ে তোমার দিকে তাকিয়ে ছিল তাই না? ওর এই জিভ দিয়ে নোংরা ইঙ্গিত দিয়েছে তাই না? মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল উজানের পানে। মায়া স্পষ্ট দেখছে উজানের চোখে মুখে হিংস্রতার ছাপ। উজানকে দেখে মনে হচ্ছে সে মানুষ নয়, বরং মানুষরূপী কোন হিংস্র বাঘ, আর তার শিকার হচ্ছে ওই রক্তাক্ত অর্ধ অচেতন ছেলে দুটো। মায়ার ভয় মুখ দিয়ে একটা আওয়াজ বের হলো না। অন্যদিকে উজান একটা ছেলের গলায় পাড়া দিতে ছেলেটার জিভ বের হয়ে আসতে একজন গার্ড উজানের হাতে ধারালো একটা ছুরি দিতে সেকেন্ডের মাথায় জিভটা কেটে ফেলল উজান। সময় নষ্ট না করে অন্য ছেলেটিরও একইভাবে জিভ কেটে ফেলল। মায়া শ্বাস নিতে ভুলে গেল বোধহয়। উজানের এই ভয়ানক রূপ যেন মায়ার মেনে নিতে কষ্ট হচ্ছে। উজান আবার যখনই ছেলেগুলোর চোখে ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখনই মায়া সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, থামুন এমপি সাহেব, দয়া করে থামুন, আমি আর আপনার এই নৃশংস তা সহ্য করতে পারছি না। আপনি ওদের ছেড়ে দিন। ওরা ওদের প্রাপ্য শাস্তি পেয়ে গেছে আর ওদের শাস্তি দিবেন না। উজান মায়ার কথা মেনে নিল। দাঁড়িয়ে পড়ল উজান, তার শুভ্র পাগগাবি রক্তে লাল বর্ণ ধারণ করেছে। উজান মায়ার দিকে পা বাড়াতে মায়া দু পা পিছিয়ে গেল, থেমে গেল উজান। মায়া ভয় কান্নারত গলায় উজানকে বলে উঠল, আমি বাড়ি যাব উজান ভাই। মায়ার মুখে হঠাৎ উজান ভাই ডাকটা শুনে উজান অবাক হলো। এমপি হওয়ার আগে থেকে মায়া তাকে হবু এমপি সাহেব বলতে, আর এমপি হওয়ার পর এমপি সাহেব। উজান ভাই বলে ডাকাটা বন্ধ হয়ে গিয়েছিল, আজ আবারও মায়া সেই নামে ডাকল। উজান তখন আর কিছু বলল না। উজান বাড়ির ভেতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাল্টে চুল ব্রাশ করে বাইরে এসে দেখে মায়া গাড়িতে উঠে বসে আছে। উজান বুঝল মায়া তাকে ভয় পাচ্ছে, যেটা উজান কখনো চায়নি। রামিজও ড্রাইভিং সিটে বসে আছে। উজান গাড়ির দরজা খুলে মায়ার হাত ধরে বের করে বলল, জান আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার পাশে আমি কোন পুরুষকে সহ্য করতে পারি না। আর কেউ তোমায় নোংরা নজরে দেখবে সেটাও আমার সহ্য হয় না। আজ ওদের সাথে যেটা হলো সেটা আবার হবে যদি এমন আচরণ কেউ তোমার সাথে করে। এবার মুখ খুলল মায়া, বলল, তাই বলে এতটা হিংস্র আচরণ করবেন? করব। যদি এমন কিছু আবারও হয় তো এর থেকেও আরো হিংস্র আচরণ করব। হয়তো বা এর থেকেও বেশি হিংস্র পশুতে পরিণত হব, তবুও ছাড়ব না ওদের। আর তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শুনো জান। তোমার আশেপাশে কোন পুরুষকে আমি দেখতে চাই না জান। ওই আশফাককেও না, ওর থেকে দূরত্ব বজায় রাখবে। আমি চাই না তোমার বন্ধুর কোন ক্ষতি হোক। আমি চাই ও বেঁচে থাকুক, ওর উপর ওর মা বোনের দায়িত্ব রয়েছে। অকালে ছেলেটা প্রাণ হারাক, এটা আমি চাই না। তাই তোমাকে সাবধান করছি। মায়ার মনে উজানের জন্য যেখানে একরাশ ভালোবাসা জমা আছে, আজ যেন হুট করে সে ভালোবাসা অনুভব করতে পারছে না মায়া।
কেমন যেন বিষাদ বিরক্ত লাগছে উজানকে। আমার কথাগুলো বুঝতে পেরেছ জান? মায়া উজানের কথার প্রত্যুত্তরে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে উজান ভাই। আমি এখন আসছি। মায়া তার গাড়িতে উঠে বসে রামিজকে উদ্দেশ্য করে বলল, গাড়ি স্টার্ট দেও রামিজ। রামিজ উজানের দিকে এক নজর তাকাতে উজান গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ইশারা করতে রামিজ গাড়ি স্টার্ট দেয়। নূরজাহান নাতাশা বেগম মৃন্ময় বাড়ি ফিরে নিজেদের কাজে লেগে পড়ল। মায়া বাড়ি ফিরে মাকে দেখতে পেয়ে গিয়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নূরজাহান বেগম মেয়েকে এতটা শান্ত দেখে বুঝলেন মেয়ের মন খারাপ। তখন তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মাটার মন খারাপ কেন? পরীক্ষা বুঝি ভালো হয়নি? নীরস কণ্ঠে বলল, আচ্ছা মা, আমি কি মানুষ চিনতে বড্ড বেশি ভুল করি? নাকি আমি মানুষটাই ভুল? মেয়ের মুখে এলোমেলো অবান্তর কথা শুনে নূরজাহান বেগম বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে, যেটা মেয়ের মনে দাগ কেটেছে। তিনি তখন মায়াকে বললেন, মায়া মা, আমার আগে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নেও, আমি খাবার নিয়ে আসছি, তারপর সবটা শুনবো। আমি জানি আমার মেয়ে তার মায়ের থেকে কিচ্ছু লুকাবে না, কারণ আমি আমার মেয়ের শুধু মা নই, বন্ধুও কি তাই না? মায়া তার মাকে ছেড়ে দিয়ে বলল, আমি একেবারে গোছল করে নি আম্মু, ততক্ষণে তুমি খাবার নিয়ে আমার রুমে আসো। নূরজাহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা চাপিয়ে দিল। মায়ানের মামিরা আর মৃন্ময় যাওয়ার পর থেকে পাগলামি করছে রানীপুর যাওয়ার জন্য, কিন্তু মায়েরা মোটেও ছেলের পাগলামি সায় দিতে রাজি নয়। মায়ান পুরোপুরি সুস্থ না হলেও সুস্থ বলা চলে। মায়েরা খুব ভালো করেই জানে তার একমাত্র ছেলে কোন পকেটমার বা ওই টাইপের মানুষের হাতে সেদিন পড়েনি, কারণ এমন লোকেরা মায়ানকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে না নিশ্চয়, যারা তার ছেলে মায়ানকে তুলে নিয়ে টর্চার করেছে। তাদেরকে মায়ান নিশ্চয় চিনে, আর যেহেতু এটা রানীপুর থেকে ফিরে আসার সময় ঘটেছে, তার মানে রানীপুরে এমন কোন শত্রু আছে যে মায়ানের ক্ষতি চায়। তাই তিনি চান না পুনরায় তার ছেলের ক্ষতি হোক। তাই তিনি ছেলের পাগলামি মেনে নিতে নারাজ। মায়ান অনেক চেষ্টা করেও মাকে রাজি করাতে না পেরে নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। মায়াকে দেখার জন্য মায়ানের মনটা আনচান করছে। তাকে ছুতে চাইছে তার মনখানা। কিন্তু সেটা সম্ভব নয় বলে রাগে জিদে নিজেকে আঘাত করতে লাগলো মায়ান। মেয়ের মুখে ভাতের এক লোকমা তুলে দিল নূরজাহান। মায়াও শান্ত বাদশার মতো একটু একটু করে পুরো খাবারটা খেয়ে নিল। তারপর নূরজাহান বেগম মায়াকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করতে মায়া একটু সময় নিয়ে নিজের মাকে উজানের সাথে তার সম্পর্কের কথাটা বলতে তিনি চমকে ওঠে বললেন, এ কি করেছিস মায়া? তুই জানিস এর পরিণতি কি হতে চলেছে? তুই ওই তালুকদার বাড়ির পুরুষদের চিনিস না। আমি চিনি ওরা কতটা ভয়ঙ্কর। নিজেদের স্বার্থের জন্য ওরা সব কিছু করতে পারে। মায়া তখন তার মায়ের কথা শুনে বলল, তুমি তালুকদার বাড়ির পুরুষদের চিনো কি করে মা? মেয়ে যে এমন প্রশ্ন করবে সেটা যেন সে জানত। তিনি ধীর গলায় বলে উঠলেন, কারণ আমি সেই বাড়ির মেয়ে। মায়ের কথা শুনে মায়ার তখন মাথা ঘুরে গেল। বলল, কি কি বলছো মা? তুমি তালুকদার বাড়ির মেয়ে? নূরজাহান তখন মায়ার বিছানায় বসে পড়ে বলল, হ্যাঁ, আমি তালুকদার বাড়ির মেয়ে। ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার আমার ভাই। ইলিয়াস তালুকদার আমার বড় ভাই আর ইমতিয়াজ তালুকদার আমার ছোট ভাই। তার মানে উজান ভাই আমার মামাতো ভাই। হ্যাঁ, উজান, আজান, ঈশাই, আশার, ইয়ানা তোর মামাতো ভাই বোন। মায়ার যেন মাথা ঘুরছে এত বছর পর এমন সত্যি একটা কথা শুনে। মা, তাহলে ওই তালুকদার বাড়ির সাথে আমাদের বাড়ির শত্রুতা কেন? আমরা তো ওই তালুকদারদের আত্মীয়, তবুও কেন এই শত্রুতা? দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান বেগম তখন বলতে লাগলেন, 25 বছর আগে তালুকদার বাড়ি তখনও জমিদার বাড়ি নামে সবাই চিনত, কারণ তালুকদাররা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এক জেনারেশনের পর তার এক জেনারেশন শাসক হয়ে জমিদারি সামলাতে লাগলো। শাহজালাল তালুকদার হলেন শেষ জমিদার, যার পরে কিনা কেউ এই জমিদারি নিয়ে আগ্রহ প্রকাশ করেননি। শাহজালাল তালুকদারের 3 সন্তান। বড় পুত্র ইলিয়াস তালুকদার, মেজ পুত্র ইমতিয়াজ তালুকদার আর কনিষ্ঠ কন্যা নূরজাহান বেগম। ইমতিয়াজ আর নূরজাহানের বয়সের ফারাক বছর দুয়েক। পিঠাপিঠি ভাইবোন তারা। ইলিয়াস বিবাহিত এবং এক পুত্র সন্তানের পিতা, অন্যদিকে মেজ পুত্র ইমতিয়াজ তালুকদারের সদ্য পড়ালেখা শেষ করে পারিবারিক ব্যবসায় বসেছিল।
নূরজাহান তখন শহরের এক কলেজে অধ্যয়নরত ছিল। তখনই একদিন পরিচয় হয় মারুফ খন্দকারের সাথে, যে কিনা নূরজাহানের বছর 3 সিনিয়র ছিল। ধীরে ধীরে মারুফ আর নূরজাহানের মধ্যে প্রণয় ঘটে, যেটা ইলিয়াসের কর্ণগহ্বরে পৌঁছে যায়। তারপর শুরু হয় সেই ভয়ানক বিভীষিকা দিনগুলো। মায়া উত্তেজিত হয়ে পড়ল সবটা জানার জন্য। তারপর কি হলো আম্মু? নূরজাহান বেগম ডুব দিলেন পুরনো সেই ভয়ানক যন্ত্রণাদায়ক দিনগুলো। বাড়িতে সবটা জানাজানি হওয়ার পর ইলিয়াস আর ইমতিয়াজ নূরজাহানকে কলেজ থেকে জোর করে নিয়ে এসে রুমে আটকে রাখে। অন্যদিকে মারুফ আর তার পরিবারের উপর শুরু হলো চূড়ান্ত পর্যায়ের নির্যাতন। অমানুষিকভাবে মারুফকে আঘাত করে ইমতিয়াজ আর ইলিয়াস। মারুফের বাবা আজহার খন্দকার তখনকার গ্রামের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। শিক্ষক হলেও আজহার খন্দকারের প্রতিপত্তি কম নয়, বেশ ভালোই। অর্থ সম্পদ পর্যাপ্ত রয়েছে তাদের। আজহার খন্দকারের বড় পুত্র মারুফ খন্দকার, মেজ পুত্র মহিন খন্দকার এবং ছোট কন্যা মায়রা খন্দকার। তিনি তখন গ্রামে না থাকায় মায়রা আর মহিন ছুটে যায় তার ভাইকে বাঁচাতে, কিন্তু তখন ওই হিংস্র অমানুষ ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার মহিনকেও আঘাত করে, আর তখন ইমতিয়াজের নোংরা নজর পড়ে মায়রার উপর। লোক দিয়ে তখনই মায়রাকে তুলে নিয়ে কোঠায় নিয়ে যায়। মারুফ আর মহিন আহত থাকায় তাদের সেই ক্ষমতা ছিল না বোন বাঁচানোর। তখনই হাজির হয় শাহজালাল তালুকদার। তিনি মায়রার বিষয়ে অবগত ছিলেন না, তবে তিনি তার ছেলেদের কর্মকাণ্ডে প্রচণ্ড বিরক্ত হয়। তিনি প্রচণ্ড ভালো মানুষ, তিনি প্রেম ভালোবাসা পছন্দ না করলেও হিংস্র নন। কিন্তু তার ঔরসজাত সন্তান দুজন প্রচণ্ড হিংস্র আর অমানুষ হয়েছে। শাহজালালের হুকুমে মারুফ খন্দকার আর মহিন খন্দকারকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে নূরজাহানের ভাবি জাহানারা বেগম ননদের কক্ষের তালা খুলে দিয়ে সবটা জানায়। তখন উজান 5 বছরের ছোট্ট শিশু ফুফি আম্মা বলতে পাগল ছেলের কপালে চুমু দিয়ে বলল, উজান বাবা। ফুফু আম্মা তার উজান বাবাকে প্রচণ্ড ভালোবাসে। ফুফু আম্মা না থাকলেও জানবে ফুফু আম্মা দুনিয়াতে সব থেকে বেশি তোমায় ভালোবাসে। উজান কিছু বুঝল কি না জানা নেই, তবে সেই দিনই ছিল উজান আর তার ফুফু আম্মার শেষ দেখা। ভোর সন্ধেবেলায় হাতে একটা বড় ছুরি নিয়ে ছুটে গেল কোঠার দিকে। অন্যদিকে ইমতিয়াজ মায়রার সন্ত্রম হরণের চেষ্টা করতে লাগল। কিন্তু ছোট্ট মায়রা নিজেকে বাঁচানোর জন্য হাতের কাছে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে মারছে। হঠাৎ সেই কোঠায় হাজির হয় নূরজাহান। বোনকে কোঠায় উপস্থিত দেখে হকচকালো ইমতিয়াজ। তখন তার লোকদের আদেশ দিল নূরজাহানকে বন্দি করার, কিন্তু নূরজাহানের হাতে ছুরি দেখে কেউ এগোল না। তখন রেগে ইমতিয়াজ এগোলে নূরজাহান ইমতিয়াজের হাতে আঘাত করে বলল, ছি ইমতিয়াজ তালুকদার, আপনাকে ভাই বলতেও আমার ঘৃণা হচ্ছে। নিজের ছোট বোনের ও ছোট একটা মেয়ের সম্মান নষ্ট করার চেষ্টা করছো। ছি, ধিক্কার জানাই তালুকদার পরিবারকে, তোমার মতো জানোয়ার এই বংশের ছেলে। ছোট বোনের কথা শুনে ইমতিয়াজের রাগ কমার বদলে আরো বেড়ে গেল। সেই আহত হওয়া অবস্থায় নূরজাহানকে আঘাত করতে নিলে ফের নূরজাহান আবার আঘাত করে। তারপর নূরজাহান মায়রাকে নিয়ে সেই রাতে কোঠা থেকে পালিয়ে খন্দকার বাড়িতে চলে আসে। মারুফ আর মহিনের জ্ঞান ফিরে আসার পর সবটা জানতে পারে। নূরজাহান আর ফিরে গেল না তালুকদার বাড়িতে। মারুফের ছোট বোন মায়রাকে জন্ম দিয়েই তাদের মা গত হন। তাই যেহেতু বাড়ির মাথা কেউ নেই, তাই সে রাতেই প্রতিবেশীরা মিলে মসজিদের হুজুর এনে সবার সামনে মারুফ খন্দকার আর নূরজাহানের বিয়ে পড়িয়ে দেয়। কিছু সময় আমদে কাটলেও তারপরেই শাহজালাল তার 2 পুত্র আর দলবল নিয়ে হাজির হয়, কিন্তু মেয়ে এভাবে না জানিয়ে বিয়ে করায় তিনি কষ্ট পায়, আর তিনি সাফ সাফ জানিয়ে দেন তার মেয়ে মারা গেছে। আজ থেকে তার 2 পুত্র। তিনি আর কথা বাড়ায় না, পুত্রদের নিয়ে ফিরে যায় আর বলে, আজ থেকে তালুকদার বাড়ির দরজা নূরজাহানের জন্য বন্ধ। তারপর থেকে 2 বাড়ির দ্বন্দ্ব শুরু। শত্রুতায় কেউ কারোর থেকে কম নয়। তবে মারুফ বরাবরই এই ঝুট ঝামেলা মারপিট থেকে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু মহিন সেটা করেনি। তবে সেদিন মায়েরা ভীষণ শোকটট পায়। একটা ট্রমার ভেতর চলে যায়। অনেক ডাক্তার দেখিয়ে কিছুটা সুস্থ হলে মারুফ মায়ারার বিয়ের ব্যবস্থা করে এই গ্রাম থেকে দূরে, আর তার কিছুদিন পর মায়রার বিয়ে হয়ে যায় হুমায়ুন ভাইয়ের সাথে। তবে এতগুলো বছরে মায়রা হাতে গোনা কয়েকবার মাত্র রানীপুর এসেছে। মায়া স্তব্ধ হয়ে সবটা শুনল।
তার মায়ের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। নিজের পরিবার থেকে এতগুলো বছর দূরে কেন সরে আছে, তার মা আজ মায়ার কাছে স্পষ্ট। ছোট থেকে মামা মামি নানা নানির কথা জানতে চাইলে নূরজাহান বেগম এড়িয়ে যেতেন। বড় হতে হতে সেই প্রশ্নের বাণ কমতে থাকে। এক সময় মায়া প্রশ্ন করাই বন্ধ করে দেয়। মায়া তার মায়ের চোখের পানি মুছে দিয়ে নরম কণ্ঠে বলল, মা এখন আমি কি করব? আমি চাইলেও উজান ভাই আমাকে ছাড়বে না। চমকে ওঠে নূরজাহান বেগম, তিনি বলেন, না না মায়া, এটা হতে পারে না। ওই বাড়িতে তুই প্রবেশ করলে জীবিত আর ফিরতে পারবি না। আমি আমার কোল খালি করতে চাই না। এই রক্তারক্তির খেলা আবার শুরু হোক, সেটা আমি চাই না মা আমার। মায়ার চোখে মুখে অন্ধকার ছেয়ে গেল। তবে সেই বুঝল তাকে ঠিক কি করতে হবে। রানীপুর গ্রামের বাইরে দুটি ছেলের লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন কৃষক লোকজন জড়ো করে। পুলিশ ইতিমধ্যে খবর পেয়ে স্পটে হাজির হয়। দারোগা ছেলে দুটোর লাশ দেখে বমি করে দেয়। এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে দেখে কেউ লাশগুলো ধারে কাছে যাচ্ছে না। উজান তালুকদার আজ আর তার জিপে চড়ে যাচ্ছে না। আজ সে দামি গাড়ি চেপে মিটিংয়ে যাচ্ছে, আর তার সামনে পেছনে দুটো গাড়ি যারা কিনা উজানকে গার্ড দিচ্ছে। উজানের চোখ মুখ আজ কঠিন হয়ে আছে। আজান আজ তার ভাইকে কিছু বলার সাহস পাচ্ছে না। কেন যেন আজ তার ভীষণ ভয় লাগছে। উজানকে স্বাভাবিক লাগছে না। আজান ভেবে পাচ্ছে না উজানের এমন গাম্ভীর্যতার কারণ কি। এদিকে উজান ৮০ বার মায়াকে কল করে থামল না। পরপর আবারও কল লাগালো, কিন্তু ফোনের অপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তি কল রিসিভ করছে না। উজানের রাগটা যেন তরতর করে বাড়তে লাগলো। রাগে উজান দাঁত কিরমির করে বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ইগনোর করার শাস্তি তোমাকে পেতেই হবে বেই। উজান তালুকদারকে তুমি এখনো চিনে উঠতে পারলে না জান। আজ জানবে এই উজান তালুকদারের আর এক কঠিন রূপ। আব্বু প্লিজ তুমি আম্মুকে বুঝাও না। মায়াকে আমি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। হুমায়ুন মর্তুজা শুনলেন তার একমাত্র ছেলের কথা, কিন্তু তিনি তার ছেলে চাওয়ায় একমত নয়, কারণ তিনি নিজেও চান না তার একমাত্র ছেলের সাথে মায়ার বিয়ে দিতে। নিজের স্ত্রীর সাথে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনা তিনি জানেন, যেটা তার স্ত্রী জানিয়েছেন। আব্বু প্লিজ আম্মুকে বুঝাও না। আমি মায়াকে ভালোবাসি, বিয়ে করতে চাই। মায়ান তোমার আম্মু যা বলেছে সেটাই হবে। তুমি বিয়ে করতে চাইছো ওকে, তোমার বিয়ের ব্যবস্থা করব আমরা, কিন্তু মায়া নয়, অন্য কারোর সাথে। আমার বন্ধুর মেয়ে রিতার সাথে তোমার বিয়ে ঠিক করব আমি। বাবার কথা শুনে মায়ান রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস অনেক হয়েছে তোমাদের মানানোর চেষ্টা, আর এই চেষ্টা করব না। কিন্তু তুমি শুনে রাখো আব্বু, আমি বিয়ে করলে মায়াকেই করব, অন্য কাউকে নয়। আর একটা কথা শুনো, আমি আগামীকাল রানীপুর গ্রামে যাচ্ছি। ছেলের কথা শুনে হুমায়ুন অবাক হয়ে তাকিয়ে রইল তার ছেলের দিকে। তখনই রুমে প্রবেশ করে মায়রা। ছেলের কথা শুনে মায়রা রেগে সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল মায়ানের গালে। মায়ান অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। মায়রা তখন রেগে বলল, তোমার সাহস দেখে আমি স্পিচলেস মায়ান। তুমি কোন সাহসে তোমার বাবার সাথে গলা উঁচু করে কথা বলছো? আর কি যেন বলছিলে? মায়াকে বিয়ে করবে? ভালোবাসো তাকে? কিন্তু মায়া কি তোমাকে ভালোবাসে মায়ান? আমার জানা মতে মায়া তোমাকে ভাইয়ের চোখে দেখে, ভালোবাসে, তবে ভাইয়ের মতো। যাই হোক, তুমি যখন সেধে রিজেক্ট হতে চাইছো তখন আমি কেন বারণ করব? কাল তুমি একা নও, আমিও যাব রানীপুর। তবে তুমি তৈরি থেকো আমার ভাইয়ের মেয়ের থেকে রিজেকশন পাওয়ার জন্য। রাত দুটো ছুঁই ছুঁই হঠাৎ মায়ার ঘুম হালকা হয়ে যায়। মায়ার মনে হলো কেউ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া অনেক কষ্ট করে চোখ মেলে তাকিয়ে দেখে আর কেউ নয়, তার শ্যামপুরুষ। মায়ার মনে হলো সে স্বপ্ন দেখছে, কিন্তু তখনই উজান তার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়ার ঠোঁটে ঘষা দিল। গোলাপি ঠোঁট জোড়া আঙ্গুলের ঘর্ষণে আরও গোলাপি রং ধারণ করল। অবাকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল মায়া। উজান তালুকদার সত্যি তার সামনে দাঁড়িয়ে, এটা যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হলো মায়ার। মায়া ধরফরিয়ে উঠে বসতে উজান মায়ার গাল শক্ত করে চেপে ধরের আগে হিসহিস করতে করতে বলতে লাগলো, আমাকে তোর মানুষ বলে মনে হয় না, তাই না জান? রাগে চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ঠোঁটজোড়া কালচে বর্ণ ধারণ করেছে। শরীর থেকে কড়া সিগারেটের গন্ধ পাচ্ছে মায়া।
এদিকে মায়ার দিক দিয়ে কোন ওর না আসায় উজান যেন আরো ক্ষেপে গেল। বা হাত চলে গেল মায়ার চুলের ভাঁজে, চুলে টান পড়তে মায়া ছলো চোখে তাকালো উজানের পানে। উজানের দৃষ্টি এখনো কঠিন আর ধারালো। উজান আবারও বলল, একদম কাঁদবি না। বল কেন সন্ধে থেকে আমার কল রিসিভ করিসনি? কি চাস তুই আমি মরে যাই? তোর টেনশনে আমি মরে যাই এটাই তো তুই চাস তাই না? মায়ার ভয়ানক কান্নার বেগ আসলেও ঢোক গিলে কান্নাটা দমানোর চেষ্টা করে বলল, আমার ব্যথা লাগছে উজান ভাই। ব্যথা লাগছে উজান ভাই। কথাটা উজানের কানে পৌঁছাতে দ্রুত মায়াকে ছেড়ে দিয়ে রাগে জিদে নিজের মাথার চুলগুলো টানতে লাগল। মনে মনে ভয় পাচ্ছে মায়া উজানের এমন রিয়েক্ট করতে দেখে। মায়া দ্রুত বিছানায় উঠে বিছানা থেকে নেমে ওড়নাটা পরে নিয়ে একটু সাহস নিয়ে উজানকে বলল, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? মায়ার প্রশ্ন শুনে উজান লাল টকটকে চোখ নিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, আমি আমার প্রশ্নের ওর এখনো পাইনি। মায়া এবার বেশ বিরক্ত হলো। কল রিসিভ করেনি বলে এত রাতে একটা যুবতী মেয়ে রুমে ঢুকে পড়বে? এটা কোন ধরনের ভদ্রতা? মায়া এবার রূপ গলায় বলল, আমার ইচ্ছে হয়নি তাই কল রিসিভ করিনি, তাই বলে এত রাতে আপনি একটা মেয়ের রুমে ঢুকবেন? মায়ার কথা শুনে উজান দাঁত কিরমির করে বলল, তুই অন্য কোন মেয়ে ছেলে নস? তুই আমার ভালোবাসা, আমার ভবিষ্যৎ বউ তুই, তাই তোর কাছে আমি এনি টাইম আসতে পারি। এর জন্য আমি কাউকে জবাবদিহিতা করব না। অবাক হলো মায়া উজানের কথা শুনে। আপনি একজন এমপি হয়ে আপনার মুখে এই ধরনের কথা মানায় না উজান ভাই। যাই হোক, এটাই যেন আপনার শেষ আশা হয় এই খন্দকার বাড়িতে। আমি চাই না আপনি বা আপনার পরিবারের ছায়া আমার পরিবারের উপর পড়ুক। উজান অবাক হয়ে তাকিয়ে রইল তার মায়াবতীর দিকে। কি বলছে তার মায়াবতী? কি বলতে চাইছো জান? ক্লিয়ার করে বলো। মায়া একটু দম নিয়ে বলল, আমি চাই না আপনার সাথে কোন রূপ সম্পর্কে জড়িয়ে থাকতে। আজ এই মুহূর্ত থেকে আপনার সাথে আমার কোন সম্পর্ক নেই। আপনি আপনার পথে, আমি আমার পথে চলব, যেমনটা আগে চলতাম। মায়ার কথা শুনে উজান যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতে পারছে না তার মায়াবতী কখনো এরকম কথা বলতে পারে। উজানের মনে হলো সে হয়তো ভুল শুনেছে। ছোটবেলা থেকে যাকে ভালোবেসেছে তাকে ভুলে যাবে এত সহজে? তুমি কি বললে আবার বলো তো জান? মায়া ভয়ে শুকনো ঢোক গিলল। উজানের এমন শান্ত থাকাটা যেন মায়ার ভয়টা আরো বাড়িয়ে দিল। মায়া ভেবেছিল উজান চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু সেখানে উজানের শান্ত রূপ হজম করতে পারছে না, তবুও ভয়টা চেপে রেখে বলল, আপনার আর আমার মধ্যে সবকিছু আজ শেষ। তাই এখন থেকে আমাকে একা ছেড়ে দিন উজান ভা। বাকিটা আর বলতে পারল না। উজানের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল মায়ার গালে। মায়া হতভম্ব হয়ে ছিটকে পড়ল বিছানার উপর। মায়ার মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। তৎক্ষণাৎ উজান মায়ার, আপনার আর আমার মধ্যে সবকিছু আজ শেষ। তাই এখন থেকে আমাকে একা ছেড়ে দিন উজান ভা। বাকিটা আর বলতে পারল না। উজানের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ল মায়ার গালে। মায়া হতভম্ব হয়ে ছিটকে পড়ল বিছানার উপর। মায়ার মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। তৎক্ষণাৎ উজান মায়ার চুলের ভাঁজে হাতের আঙ্গুলগুলো পেঁচিয়ে ধরতে ব্যথায় কুঁকড়ে উঠল মায়া। রক্তচক্ষু নিয়ে মায়ার দিকে তাকিয়ে নিজের রাগটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করতে করতে বলতে লাগলো, অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোলে রেখেছি জান। আমি চাই না আমার ভয়ঙ্কর রাগের ছোঁয়া তোমায় লাগুক। কিন্তু তুমি বোধহয় সেটা চাইছো না জান। মায়া যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে বলল, আপনি ভুলে যাচ্ছেন আপনার ভয়ঙ্কর রূপ আমাকে আগেই দেখিয়ে ফেলেছেন উজান ভাই। তাই এই অহেতুক রাগ জেদ আমাকে দেখাতে আসবেন না। মায়ার কথা শুনে উজান থমকালো, কিন্তু চমকালো না। আজ সারাদিন মায়াকে নিয়ে উজান বেশ ভেবেছে। এই মেয়েটা অন্যের কথায় প্রভাবিত খুব দ্রুত হয়। হয়তো গতকালের ঘটনাটা তার মায়াবতীর মনে দাগ কেটেছে। ভয় পাচ্ছে তাকে, তাই হয়তো এই সিদ্ধান্ত। এটা ভেবেই ধীরে ধীরে চুলের ভাঁজে থেকে চুলগুলো ছেড়ে দিয়ে মায়াকে কোলে তুলে নিল। এবার সত্যি চমকালো মায়া, কিন্তু কিছু বলার পূর্বে উজান মায়াকে বিছানায় বসিয়ে মায়ার সামনে হাঁটু গেড়ে বসে বলল, জান আমি সব কিছু সহ্য করতে পারবো, তবে তোমার অবহেলা দূরত্ব আমি সহ্য করতে পারি না। আমার থেকে তুমি যখনই দূরত্ব বাড়ানোর চেষ্টা করো তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না, হিংস্র হয়ে উঠি জান।
ভালোবাসি তোমায়, তাই আমার ভালোবাসার সুযোগ নিতে যেও না জান। একবার সহ্য করছি কিন্তু বার করব না। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ধ্বংস করে দিব সবকিছু যদি ভুলেও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো। আমি উজান তালুকদার, বেঁচে থাকতে তুমি আমার থেকে কখনোই মুক্তি পাবে না, তাই বৃথা চেষ্টা করে কোন লাভ নেই জান। উঠে দাঁড়ালো উজান। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল উজানের দিকে। উজান তার মায়াবতীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে মায়ার বেবি হেয়ার গুলো কানের পিঠে গুজে দিয়ে আবারও বলে উঠল, আজ যে শব্দগুলো মুখে উচ্চারণ করে সাহস দেখালে জান, ভবিষ্যতে দ্বিতীয়বার এই সাহস দেখানোর চেষ্টাও করবে না। না হলে আজ যেটা করিনি সেটা করতে আমার হাত কাঁপবে না। এই খন্দকার বাড়ি কবরস্থান আমাকে বাধ্য করো না। এখন থেকে ফোন করলে ঝটপট কল রিসিভ করবে, বুঝেছো জান। মায়া মাথা নাড়ল, তবে কোন শব্দ করল না। উজান মায়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে হুট করে চলে গেল, ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। উজান চলে যাওয়ার পর মায়া অশ্রুসিক্ত নয়নে বিড়বিড় করে বলে উঠল, এমপি উজান তালুকদারের নাগালের বাইরে চলে যাব। এই প্রণয় শেষে তুমি আমির মিলনটা যে হবার নয় উজান তালুকদার। আমি আমার মাকে দ্বিতীয়বার কষ্ট দিতে পারবো না, আর না পারবো আমার পরিবারকে বিপদে ফেলতে। এর জন্য যদি আমাকে এই গ্রাম ছাড়তে হয় তাহলে তাই হোক, ছাড়বো আমি এই রানীপুর, চলে যাব অনেক দূরে, যেখানে তুমি কখনোই আমাকে ছুতে পারবে না। বেলা 9টা গড়াতে না গড়াতে দরজায় টোকা পড়তে নাতাশা বেশ বিরক্ত হয়। দ্রুত কাজ ফেলে দরজা খুলতে দেখে তার একমাত্র ননদ মায়রা হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার পাশে স্বামী আর পুত্র। নাতাশা দ্রুত তাদের দেখে বলে উঠল, মায়রা বোন, কেমন আছো? হুমায়ুন ভাই, আপনারা আসবেন একটি বার তো জানাতে পারতেন। মায়রা হুমায়ুন মায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কেন ছোট ভাবি ভাইয়ের বাসায় আসতেও আমাকে জানিয়ে আসতে কেন হবে? নাতাশা খানিকটা রুষ্ট কণ্ঠে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে মায়রা। ভুলে যাচ্ছ তুমি একা নও, এই বাড়ির জামাইও তোমার সাথে আছে। তার আপ্যায়নের ব্যবস্থা করতে হবে না? ছোট ভাবির কথা শুনে মায়রার মনে জমতে থাকা অভিমান এক লহমায় হারিয়ে গেল। মুচকি হেসে বলল, এই নিয়ে তোমাদের মন খারাপ করতে হবে না। মায়ানের বাবা অমন মানুষ নয় যে তোমরা তাকে এলাহি আয়োজন করে না খাওয়ালে রাগ করবে। হুমায়ুন তখন মুখ খুলল, ছোট ভাবি, আপনি অযথাই চিন্তা করছেন। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আমি তো আছি, এখন পরে না হয় আপনাদের ইচ্ছে মতো খাবার দাবারের আয়োজন করবেন। এর আগে বাড়ির সবাই কোথায়? নূরজাহান চুলায় পায়েস বসিয়ে নিজের রুমে গিয়েছিলেন। হঠাৎ ননদ জামাইয়ের গলা শুনে বাইরে এসে তাদের দেখে বেশ অবাক হয়। সেদিনই তো তারা বাড়ি ফিরে আসলো, তখন তো তারা কেউ বলেনি যে তারা আজ আসবে। নূরজাহানের সন্দেহ হলো কিছু একটা। যখন দেখল মায়ানের নজর বারবার মায়ার রুমের দরজার দিকে, তখন তিনি বুঝলেন কিছু একটা গন্ডগোল আছে। ননদ জামাইয়ের কাছে এগিয়ে গিয়ে কথা বললেন নূরজাহান। তারপর বাড়ির একে একে সবাই এসে হাজির হয়। হুমায়ুন ফল মিষ্টি গুলো রামিজকে দিয়ে ভেতরে নিয়ে আসে। বাড়িতে যেন এক উৎসব লেগেছে। বাড়ির মেয়ে জামাই এসেছে, তাই বেশ ভালো বাজার সদাই করে বাড়ির পুরুষরা আর মহিলারা রান্নার দিক সামলাচ্ছে। সায়ান সায়রা মায়ার সাথে এটে আছে। কোন মতে একলা ছাড়ছে না, আর না মায়ান মায়ার সাথে কথা বলার সুযোগ পাচ্ছে। মৃন্ম মায়ানকে বেশ খেয়াল করছে, তার সাথে সাথে মায়ানের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে, প্রশ্ন করছে যেগুলো মায়ান এই বাড়িতে থাকাকালীন কিছু ঘটনার। আর মায়ান নির্দ্বিধায় সব প্রশ্নের উত্তর দিচ্ছে। দুপুরে বেশ জমজমাট খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট নিতে রুমে যেতে নিলে মায়রা সবাইকে থামিয়ে দেয়। বড় ভাইয়া, ছোট ভাইয়া, বড় ভাবি, ছোট ভাবি, তোমাদের সাথে আমার জরুরি কিছু কথা ছিল। মারুফ খন্দকার সোফায় বসে বলল, হ্যাঁ বল। মায়রা ইতস্তত করতে করতে বলল, বড় ভাইয়া, আমি মায়াকে আমার মায়ানের বউ করতে চাই। বোনের প্রস্তাব শুনে অবাক হলো মারুফ, সাথে সাথে দুই ভাই আর দুই জায়ের মুখটা অন্ধকার হয়ে গেল। মৃন্ম তখনও মায়ানের দিকে তাকিয়ে আছে, আর মায়ানের দৃষ্টি মায়ার উপর। মায়া ভীষণ বিরক্ত হয়ে উঠে দাঁড়াতে মায়রা বলল, কিরে মামুনি, এই ফুফিকে শাশুড়ি বানাতে আপত্তি নেই তো? মায়া কিছু বলবে তার পূর্বে মারুফ বলে উঠল, আমরা এখনই মায়ার বিয়ে নিয়ে ভাবছি না। মায়া সবে অনার্স পড়ছে। পড়ালেখা শেষ করুক আগে, তারপর ভেবে দেখব।
আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে কি চায় সে যদি রাজি থাকে তাহলে আমাদের আপত্তি নেই, কারণ সংসার আমি বা আমার ভাই বউ করবে না, সে করবে, তাই সিদ্ধান্ত কেবল মাত্র একান্ত তার হবে, আমাদের নয়। বাবার কথা শুনে মায়ার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মায়ান ভীষণ বিরক্ত হলো বড় মামার কথা শুনে, তারপরেও নিজ থেকে বলল, মামা আমি কেমন ছেলে সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি মায়ার কোন অযত্ন করব না। ও যা চাইবে আমিও তাই দিব, তবুও রাজি হয়ে যাও প্লিজ। মায়ানের কথা শেষ হতে না হতে মৃন্ময় মুখ খুলল, মায়ান বাচ্চাদের মতো কথা বলিস না। আর আমার বোন কোন 5 বছরের শিশু নয় যে সে কিছু চাইলো আর তুই সেটা দিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে রাখলি। এটা বিয়ে কোন ছেলে খেলা নয়। আহা মৃন্ময় বাপ থামো। আমার মামুনি যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে। তৎক্ষণাৎ মায়াকে নিজের কাছে ডাকল মহিন খন্দকার। মায়া তার ছোট বাবার পাশে গিয়ে বসল, তখন মহিন আবারও বলতে লাগলো, মামুনি তুমি যেটা চাইবে সেটাই আমরা মেনে নিব। তাই নির্দ্বিধায় বলো কি চাও তুমি। মায়া এবার সাহস পেয়ে মায়ানের চোখে চোখ রেখে বলল, সরি মায়ান ভাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মায়ার ও শুনে মায়রা মৃন্ময়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মায়ান তখন করুণ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি মায়া। মায়ার এবার দায়সারা ভাবে বলল, সরি টু সে মায়ান ভাই, আমি আপনাকে সায়ান আর মৃন্ময় ভাইকে যেমন দেখি তোমাকেও সেই নজরে দেখি। আমি তোমাকে ভালোবাসি না যেমন ভাবে তুমি বাসো, আর না আমি তোমাকে বিয়ে করতে পারবো। ভালো হয় অন্য কোন মেয়েকে তুমা বিয়ে করো। ভদ্র গলায় এমন রিজেকশন পাবে মায়ান ভাবতেও পারেনি। তবে আজ মায়ার এই রিজেক্ট করার ফলে মায়ানের মনের ভেতরে জেদ চেপে গেল। মায়াকে বিয়ে করার জেদ তাকে নিজের করে পাওয়ার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ভেতরে ভেতরে প্ল্যান করতে লাগল। অন্যদিকে নূরজাহান বেগম আর নাতাশা বেগমের কিছু বলতে হয়নি। তারা জানতো মায়াকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য এই বাড়ির কেউ রাজি হবে না। মায়রা তার ছেলের দিকে তাচ্ছিল্যর হাসি দিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, কি হলো মায়ান, বলেছিলাম না রিজেকশন হওয়ার জন্য প্রস্তুত হও। দেখলে তো, মায়া তোমাকে বিয়ে করার জন্য রাজি নয়। সে তোমাকে ভাই ব্যতীত অন্য নজরে কখনো দেখেনি। এবার পাগলামি বাদ দিয়ে ঢাকা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও। নিরুত্তর মায়ান আজ সত্যি তার মায়ের কথার ওর তার কাছে নেই। তবে আপাতত তাকে রানীপুর ছেড়ে যেতে হবে, তারপর সে তার প্ল্যান মাফিক কাজ করবে। আর বিয়ে বিয়ে সে মায়াকেই করবে। ঘণ্টাখানিকের ভেতর মায়ান তার বাবা মাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য বেরিয়ে পড়ে। মায়া তখন নিজের রুমে শুয়ে আছে। নূরজাহান বেগম তখন মায়ার কাছে আসতেই মায়া তখন তার মাকে বলে, আম্মু মাথায় একটু হাত বুলিয়ে দেও না। নূরজাহান বুঝল তার মেয়ের মন খারাপ, তাই মেয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মায়া তখন তার মায়ের কোলে মাথা রেখে বলল, আম্মু আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি রানীপুর ছাড়ব আর শহরে গিয়ে হোস্টেলে থাকব। মেয়ের কথা শুনে নূরজাহান বেগম আঁতকে উঠল। কি বলছো তুমি? রানীপুর ছাড়বে মানে? আর হোস্টেলে কেন উঠবে? আমি ঢাকা কোন একটা সরকারি কলেজে ভর্তি হব আম্মু। এখানে থাকলে উজান ভাই কখনো আমাকে ছাড়বে না। শহরে চলে গেলে মনে করি সুজান তোকে ছেড়ে দিবে। এবার আর কান্না আটকাতে পারল না মায়া। হু হু করে কাঁদতে লাগলো মায়া, যা দেখলে কোন মা সহ্য করতে পারবে না। নূরজাহান বেগম মায়াকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে আমার মায়ের শুনি। কেন কাঁদছে মা? মায়া এবার ধীরে ধীরে গতকাল রাতে উজানের বলা কথাগুলো মাকে জানাতে তিনি চমকে ওঠে। কারণ তার আদরের ভাইয়ের ছেলে উজান, যাকে প্রচণ্ড ভালোবাসেন নূরজাহান, সে ছেলের এমন রূপের কথা শুনলে কোন মাই ঠিক থাকতে পারে না। তবে উজানের জেদ সম্পর্কে খুব ভালো করেই জানে নূরজাহান, তাই তিনি মনে মনে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলছি। যদি মানাতে পারি তাহলে আর শহরে পড়তে যাওয়ার আর বাধা থাকবে না। নিজের মাকে এতটা শান্ত আর এক কথায় রাজি হতে দেখে অবাক হলো মায়া। তবে আর কথা বাড়ালো না, মায়ের কোলেই ঘুমিয়ে পড়ে। উজানের রুম থেকে ভাঙচুরের আওয়াজ শুনতে পেয়ে সবাই উজানের রুমের সামনে হাজির হয়। ইলিয়াস তালুকদার বড় ছেলের রুমের দরজায় আঘাত করতে নিবে সে মুহূর্তে উজানের কক্ষের ভেতর গম্ভীর আর রাগী গলার স্বর শুনতে পেল, আমাকে একা থাকতে দাও। বিরক্ত করলে এবারই একটা প্রাণীকেও আমি ছাড়ব না।
কঠিন শাস্তি দিব এবং সে যে হোক না কেন। উজানের এই কথা সকলের কর্ণগোচর হতে দ্রুত সেই স্থান ত্যাগ করল। ঈশা তার প্রিয় ভাইকে রাখতে দেখে কান্না করে দিল। ইয়াস তখন ঈশার ছোট্ট তুলতুলে হাত নিজের শক্ত হাতের বাঁধনে নিয়ে বলল, পুতুল সোনা কাঁদে না। ভাইয়ের রাগ কমে গেলে বাইরে এসে সবার সাথে কথা বলবে। তাহলে এখন কেন রেগে আছে বড় ভাইয়া? সোনা বড় ভাইয়া তো এখন এমপি, তাই না? হয়তো কাজের স্থানে কিছু হয়তো হয়েছে তাই রেগে আছে। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। আচ্ছা ঈশারানী কি আইসক্রিম খাবে? নাকি আমি একা একা খাবো? আইসক্রিমের কথা শুনে ঈশা খুশিতে লাফাতে লাগলো। কিন্তু পরক্ষণে মুখ ভার করে বলল, কিন্তু ইয়াশ ভাই আম্মু দেখলে তো বকা দিবে। তাহলে লুকিয়ে খাবি। ঈশা রাজি হলো, তবে একা ইয়াশের সাথে ঈশা ইয়ানাকে নিয়ে চলে গেল। উজানের রাগে কপালের রোগগুলো ফুলে ফেপে আছে। মায়ানের রানীপুর ঢোকার সাথে সাথেই উজানের কানে পৌঁছে গেছে। মায়ানের বিয়ের প্রস্তাবের কথাও জানতে পেরেছে উজান। তখন থেকে উজানের রাগ আর কন্ট্রোলে নেই। মায়ানকে পারলে রানীপুর গ্রামের মাটিতে পুঁতে ফেলে উজান। কিন্তু এটা এখন সে চাইলেও পারবে না, কারণ তার একমাত্র ফুফির জন্য তার সাথে এই সম্পর্কগুলো ওতপ্রোতভাবে জড়িত আছে। তবুও মায়ানকে একটা শাস্তি উজান দিবে। তার কলিজায় হাত বাড়ানোর মতো কাউকে যে ছাড়বে না উজান। প্রয়োজন পড়লে রক্তের নদী বইয়ে দিবে। অসম্ভব নূর, আমি আমার কলিজার টুকরোকে একা অন্য শহরে পাঠাবো, এমন চিন্তা আমি কল্পনাতেও ভাবতে পারি না। কিন্তু মায়ার বাবা, তুমি যদি এখন ওকে রানীপুর থেকে দূরে যেতে না দেও তাহলে মায়া হয়তো একাই চলে যাবে। মারুফ বিরক্ত হয়ে বলল, আমি সত্যি বুঝতে পারছি না নূর, তুমি ঠিক বলতে চাইছো? নূরজাহান বুঝতে পারছেন না তিনি কিভাবে স্বামীকে বুঝিয়ে বলবে। উজানের কথা জানলে হয়তো ভীষণ রেগে যাবে। কিন্তু কিছু একটা করে হলেও রাজি করাতে হবে। উজানের থেকে মায়াকে দূরে রাখতে হবে। দেখো মারুফ, আমি যা বলছি ভেবে চিনতে বলছি। তুমি সারাদিন বাইরে থাকো, মেয়ের জীবনে কি হচ্ছে না হচ্ছে তুমি কি জানো মারুফ? এই মুহূর্তে মায়ার একটু চেঞ্জের প্রয়োজন। ওর মানসিক অবস্থা ভালো নেই। মারুফ কিছুক্ষণ চুপ করে রইলেন, কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে, আমি আমার বন্ধু আলতাফের সাথে কথা বলছি। খুলনা থেকে না হয় মায়া কিছুদিন ঘুরে আসুক। আর এখন তো মায়া পড়াশোনা নেই। আলতাফ ভাই খুবই ভালো মানুষ। ওখানে পাঠাতে আমার কোন আপত্তি নেই মারুফ। তাহলে আমি আজই আলতাফের সাথে কথা বলছি। যেটা ভালো মনে করো। পুলিশ নিখোঁজ 4জন ছেলে আর নতুন দুটো মার্ডার কেসের তদন্তের কোন কুল কিনারা না পেয়ে উজানের দ্বারস্থ হয়। উজান নিজের কেবিনে বসে আছে আর তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার। বসুন অফিসার। থ্যাংক ইউ স্যার। বলুন এই অধমের কাছে কি মনে করে এলেন? নাকি আমার দলের ছেলে ফেলে কোন অপরাধ করেছে? নো স্যার, আপনার দলের ছেলেরা কোন অপরাধ করেনি। আর আমি এসেছি আপনার সাহায্যের জন্য। উজান তখন তার টেলিফোনে কাউকে বলল দুটো চা পাঠাতে। তারপর বলল, বলুন কি সাহায্য করতে পারি? অফিসার এবার দুটো কেসের সম্পর্কে ডিটেইলসে বলে। উজান খুব মনোযোগ সহকারে শুনল। দেখুন অফিসার, এই কাজটা আপনার এবং আপনার ডিপার্টমেন্টের, তবুও আমি আপনাকে সাহায্য করব। অফিসার নিশ্চিন্ত হল। উজান দেখল অফিসার চোখে মুখে উচ্ছল একটা ভাব। চা পান করে অফিসার উজানকে ধন্যবাদ দিয়ে চলে যাওয়ার পর উজান আজানকে ডেকে পাঠায়। আজান আসার পর উজান বলল, পুলিশের খোঁচরের কানে শামসুর মিজানের কথাটা পৌঁছে দে। ওকে ভাই। ভাই, এটা যদি একবার পুলিশ জানতে পারে তাহলে কিন্তু ওই ইসলাম মিজানের জেল কেউ আটকাতে পারবে না। আর তারপর না হয় ওই কেসের সাথে বখাটে 2 ছেলে মার্ডার কেসটা জড়িয়ে দিলে কেল্লাফতে। উজান হৃদয় কুঁচকে তাকিয়ে রইল আজানের দিকে। আজানকে বলেছে এক আর সে কাহিনী বানিয়ে ফেলেছে দেখে উজান দাঁত কিরমির করে বলল, আর একটা শব্দ মুখ থেকে বের হলে শামসুরের মিজানের জায়গায় তুই থাকবি। আজানের মুখ বন্ধ হয়ে গেল। করুণ চোখে তাকিয়ে রইল তার বড় ভাইয়ের পানে। কেন এতটা কঠিন মানব হলো তার ভাই সেটাই বুঝতে পারল না আজ পর্যন্ত। আজান মুখ ভার করে পার্টি অফিস থেকে বের হয়ে সোজা বাজারে আসলো আজান। দূরে এক দোকান থেকে কয়েক রকমের আচার, চকলেট আর কিছু 4-5 রকমের ফল কিনতে লাগলো সায়রা। সায়ান মায়া দুজনে ঝালমুড়ি কিনতে অন্য সাইডে চলে গেল।
সায়রার হঠাৎ দূরে আজানের দিকে চোখ পড়তে সায়রার চোখ জোড়া ছোট হয়ে এলো। আজান একটা লোকের সাথে কথা বলছে। কথা শেষ হওয়ার পর লোকটা চলে যাবে এমন সময় পেছনে থেকে সায়রা আজানকে ডাক দেয়, এই যে বুইরা বেয়াই। আজান পেছনে ঘুরে দেখে সায়রা দাঁত কেলিয়ে তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। পাবলিক প্লেসে তাকে বুইরা ডাকায় আজানের মেজাজটা খারাপ হয়ে গেল। আজান সায়রা কাছাকাছি এসে নাক ফুলিয়ে বলল, এই পুচকি মেয়ে কোন সাহসে আমাকে বুইরা বলো? আমি বুইরা? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে বুইরা মনে হয় তোমার? সায়রা আজানের মতো করেই নাক ফুলিয়ে গমগমে গলায় বলে উঠল, আমার মতো সুন্দরী কিশোরী মেয়েকে দেখে যদি আপনার কাছে পুচকে মেয়ে মনে হয় তখন আপনাকে কেন আমার বুইরা মনে হবে না কেন? তোমার ফালতু লজিক রাখো, আর এখন একা একা বাজারে কি করছো? কই একা না তো, আপাই আর সায়ান আছে। ওই যে দেখুন দুজন আমাকে ছাড়া মুড়ি মাখা খাচ্ছে। তাহলে তুমি কি করছো? তুমিও যাও। যাবো তো, তার আগে কিছু কেনাকাটা আছে, ওইগুলো করেনি। আজান তখন খেয়াল করলো সায়রার হাতে অনেকগুলো ফল আচার চকলেটের প্যাকেট। এত ফল আচার চকলেট কেন কিনলে? বাড়িতে গেস্ট আসবে নিশ্চয়। আরে হো না, কোন গেস্ট আসবে না? আপু বিকেলে খুলনা যাচ্ছে বড় বাবার বন্ধুর বাসায়। সায়রার কথা শুনে আজানের ভ্রু কুঁচকে আসে। তোমার আপাই একাই যাবে খুলনা? হ্যাঁ, আমাদের পরীক্ষা শেষ হলে আমরাও যাব। হঠাৎ খুলনা কেন যাচ্ছে তোমার আপাই? আমি তো জানি না। শুধু সকালে বড় বাবা বলল যে বিকেলের বাসে তুলে দিবে, তার আগে যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে যেন সেটা ঝটপট করে নেয়। আর আপাইও মাথা নেড়ে সম্মতি জানালো। আজান আর কোন প্রশ্ন করল না। সায়রা তাদের জন্য কয়েকটা চিপস কিনল। আজান সায়রার দিকে তাকিয়ে আছে। কিশোরী মেয়ে সায়রা, অথচ হাবভাব বড় মানুষদের মতো, তাকে নাকি পুচকে বলা যাবে না। আনমনে হাসল আজান। এই সায়রা নামক কিশোরীকে তার বড্ড ভালো লাগে। তাকে দেখলে হৃদয়ে কেন যেন শান্তি অনুভব করে আজান। সায়রার কেনাকাটা শেষ হলে মায়া আর সায়ান এসে হাজির হতে আজানকে দেখে ঘাবড়ে যায় মায়া। কারণ আজান যদি জানতে পারে সে রানীপুরের বাইরে চলে যাচ্ছে তাহলে সেটা উজানের কাছে পৌঁছাতে সময় লাগবে না। দ্রুত বাড়ি ফেরার তাগিদ দিয়ে মায়া সায়রাকে বলল, সারু দ্রুত বাড়ি ফিরতে হবে, চল। আজান তখন মায়াকে দেখে বলল, ভাবি কেমন আছো? আজানের মুখে ভাবি ডাকটা শুনে মায়া অপ্রস্তুত হলো। নিচু কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাবি। আচ্ছা ভাবি, আমি এখন যাচ্ছি, কাজ আছে। তবে আপনার কোন প্রয়োজন হলে আমাকে একটা কল দিবেন। সায়রা আজানের কথা শুনেই বলে উঠল, কেন কেন, আপনাকে কেন কল করবে? আমাদের বাবা আছে, ভাই আছে। তাই আপনাকে কল দেওয়ার প্রশ্নই আসে না। ভাবি, তোমার এই পাকনা বোন শিখেনি বড়দের কথার মাঝে কথা বলতে হয় না। আই আই বুইরা বেটা, আমি আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু জানি কোথায় কি বলতে হয়, কিন্তু আপনি তো জানেন না ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়। মায়া এবার দুজনকে ধমক দিয়ে বলল, আই তোরা কি শুরু করেছিস? সারু আজান ভাই, তোর বড় সম্মান দিয়ে কথা বলবি। আর এটা বাজার ভুলে যাচ্ছিস কেন? কেউ যদি বাবা ছোট বাবার কাছে বলে দেয় না যে তালুকদার বাড়ির ছেলের সাথে বাজারে দাঁড়িয়ে ঝগড়া করছিস, তাহলে ছোট বাবা তোর সাথে ঠিক কি করবে আমি জানি না। মায়ার কথা গুলো কাজে দিল, চুপসে গেল সায়রা। আজান আর সায়রাকে খেপালো না। মায়ার থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের কাজে। আগামীকাল চেয়ারম্যান আর মেম্বার পদের জন্য নির্বাচন হবে। তালুকদার বাড়ির দ্বিতীয় মাথা ইমতিয়াজ তালুকদার বেশ ব্যস্ত নির্বাচন নিয়ে। তালুকদার বাড়ির প্রত্যেকে নিশ্চিত এবার চেয়ারম্যান ইয়াস হবে। উজানের ভাই ইয়াস সে হারবে সেটা হতে পারে না। আজ আর কোন পোস্টার বিলিকরণ বা লাগানো নিষেধ থাকায় সবাই আজ বাসায় বসে আছে। বাড়ির মহিলারা নানা রকমের পিঠা বানাতে ব্যস্ত। ইশাইয়ানা দুজনে মা চাচির হাতে হাতে পিঠা বানাতে সাহায্য করছে। এমন নয় ইশাইয়ানা পিঠা বানাতে পটু। তারা দুজনে অপটু হাতে পিঠা বানাতে লাগলো। কুলি পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠা আর উজানের প্রিয় চিতই পিঠা, গরুর মাংস আর মরিচ ভর্তা, চাপা শুটকির ভর্তা, সর্ষে ভর্তা। বেশ বর্ষর লাগেজ নিয়ে মারুফ নিজে তার কলিজার টুকরো মেয়েকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য দুপুরে আর কাজে যায়নি।
মায়া তার মা, ছোট মা আর ভাই বোনদের থেকে বিদেয় নিয়ে বাবার সাথে বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। কিছুক্ষণ পর বাস ছাড়বে বিধায় মায়া নিজের সিটে বসে পড়ে। এদিকে মারুফ মেয়ের পছন্দের চিপস, চকলেট আর জুস নিয়ে এসে মেয়েকে দেন আর বলেন, মামুনি কিছু ঘুরতে যাচ্ছ, সেখানে নিজের দিকে খেয়াল রাখবে। একা একা কোথাও বের হবে না। তোমার আলতাফ চাচার 3 ছেলে মেয়ের সাথে মিলেমিশে থাকবে। কাউকে জ্বালাবে না। আব্বু তুমি চিন্তা করো না, আমি তো তোমার ভদ্র বাচ্চা, তাই না? তাহলে আমি কি করে তাদের জ্বালাবো? মেয়ে কথা শুনে হেসে ফেলল মারুফ, তারপর পকেট থেকে 4,000 টাকা মায়ার হাতে গুঁজে দিয়ে বলল, ওখানে কিছু কিনতে ইচ্ছে হলে কিনবে, খরচ করবে। কিন্তু নিজের দিকে খেয়াল রাখবে মামুনি। একা একা ভুলেও বার হবে না। বাবার চিন্তা দেখে মনে মনে হাসল মায়া। বাড়ি থেকে বের হবার সময় মৃন্ম ভাই 5,000 টাকা দিয়েছিল। ছোট বাবা 4,000 আর মা আড়ালে 6,000 টাকা দেয়। ছোট মাও বাদ যায়নি, তিনি 3,000 টাকা লুকিয়ে জোর করে দিয়েছে। তার বাবা তো জানে না সবাই তার আড়ালে অনেকগুলো টাকা তাকে দিয়েছে। মিনিট খানেক পর বাস ছেড়ে দিল, বাবার থেকে বিদায় নিল মায়া। গতকালই মায়ান আর তার বাবা মা ঢাকায় ফিরে যায়। মায়ান গুম মেরে আছে গতকাল থেকে। মায়রা আর হুমায়ুন মর্তুজা ছেলের সাথে আর কোন কথাই বললেন না। মায়ান নিজের রুমে নিজেকে আটকে রেখেছে। খাওয়া দাওয়া সবটাই নিজের রুমে বসে করে। মায়ান যে ভেতরে কি করছে এটা কেউ জানে না। 2 ঘন্টা জার্নি বাদে মায়া পৌঁছে গেল খুলনা। বাস থেকে নামার পর পর আলতাফ চাচা এসে মায়াকে রিসিভ করে নিয়ে যায়। আলতাফ চাচার নিজস্ব ব্যবসা আছে, সাথে 3টে দোকান নিউ মার্কেটে ভাড়া দেন। মায়া আলতাফ চাচাকে বেশ ভালো করেই চেনে, কারণ কয়েক বছর পূর্বে বাবা মায়ের সাথে খুলনা এসেছিল এবং এই আলতাফ চাচার বাড়িতে থেকেছিল। তাই সবার সাথে আগে থেকে পরিচিত মায়া। আলতাফ চাচা তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে আইরিন মায়ার বয়সী এবং একই ক্লাসে পড়ে। মেজ মেয়ে আয়রা যে ক্লাস 8-এ পড়ে আর ছোট ছেলে শাকিল ক্লাস 3-তে পড়ছে। মায়া বাসায় পৌঁছাতে 3 ভাইবোন মায়াকে স্বাগত জানায়। তাদের মা সীমা বেগম মায়াকে বেশ আদর করে। সে রাতটা বেশ ভালোই কাটে মায়ার। পরের দিন মায়া সবার সাথে নাস্তা করে আইরিনের সাথে ঘুরতে বের হয়। এই আইরিন, আমরা কোথায় যাচ্ছি? আইরিন মুচকি হেসে বলল, আপাতত আমরা এখন আশেপাশে ঘুরব। মূলত বিকেল বেলা আমরা সবাই রূপসা ব্রিজের কাছাকাছি একটা পার্কে ঘুরতে যাব। আইরিন আর মায়া দুজনে এদিক ওদিক ঘুরতে লাগলো। অন্যদিকে উজান কাজ শেষ করে ফ্রি হতে হতে দুপুর 3টে বেজে যায়। তারপর মায়ার ফোনে কল দেয়, কিন্তু কল রিসিভ হয় না। উজান প্রচণ্ড বিরক্ত হয় এটা ভেবে যে সেদিন রাতে এত হুমকি ধামকি শোনার পরও মেয়েটার মনে একবিন্দু ভয় কাজ করছে না, যেখানে অত্র এলাকার প্রত্যেকটা মানুষ তাকে প্রচণ্ড ভয়ের সাথে সম্মানও দেয়। অথচ এই মেয়েটা তাকে সুযোগ পেলে নাকে দড়ি দিয়ে ঘুরায়। তখনই আজান কোন একটা কাজে উজানের কাছে আসতে উজানকে বিরক্ত দেখে বলল, কোন সমস্যা ভাই? আইসোয়ার আজান, তোর ভাবি যদি আমাকে আর ইগনোর করার দুঃসাহস দেখায় তাহলে ওকে এবার তুলে নিয়ে আসবো। উজানের মুখে ভাবি অর্থাৎ মায়ার কথা উঠতে উজান তৎক্ষণাৎ বলে, ভাই ভাবি তো রানীপুর নেই। আজানের কথা শুনে উজানের 0% রাগের মাত্রা 1 লাফে 100-তে পৌঁছে গেল। চোখ মুখ লাল করে বলল, রানীপুর নেই মানে কোথায় গিয়েছে তোর ভাবি? আজান ঘাবড়ালো উজানকে উত্তেজিত হতে দেখে। ততলাতে ততলাতে বলল, গতকাল ভাবি আর ভাবির বোনের সাথে দেখা হয়েছিল। তখন সায়রা বলল, ভাবি নাকি গতকাল বিকেলে খুলনা বেড়াতে যাবে, তাই টুকটাক কেনাকাটা করতে এসেছে। উজান রাগে হিসহিস করতে করতে বলে উঠল, আমাকে না জানিয়ে রানীপুর থেকে বের হওয়ার সাহস কি করে হয় জান? এর শাস্তি তোমাকে পেতেই হবে। অনেক হয়েছে তোমার উড়া, এবার তোমার ডানা ছাটার সময় হয়েছে। বন্দি হবে আমার হৃদয়ের অন্দরমহলে। আজান ভয়ে শুকনো ঢোক গিলল। তার ভাই যে বড্ড ক্ষেপে গেছে আজ। ভাবির কপালে যে দুঃখ আছে সেটা সে বুঝতে পারছে। উজান আজানের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে বলল, গাড়ি বের কর আজান, আমি খুলনা যাব। এটা শুনে আজান চমকে উঠে বলে, ভাই আজকে তো তোমাকে ঢাকা যেতে হবে। তথ্যমন্ত্রীর সাথে তোমার আজ একটা মিটিং আছে। ক্যান্সেল করে দে। ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। বল।
ভাই আজকে মিটিংটা অ্যাটেন্ড করে নেও, তারপর না হয় ঢাকা থেকে খুলনা রওনা দিবে। উজান তার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে তাই হোক। উজানের কথা শুনে আজানের মুখে হাসি ফুটে উঠল। দুপুরে বেশ আয়েশ করে খেয়ে চারজন মিলে আড্ডা দিতে লাগলো। মায়া, আইরিন আর আয়রা আর শাকিল। মায়া, আজ কিন্তু আমরা চারজন অনেক ঘুরবো, ফাস্ট ফুড খাবো। এখানকার ফাস্ট ফুড বেশ মজার। আর নিউ মার্কেটে ফুড কার্ট আছে অনেকগুলো, সেখানেও যাব। মায়া তখন বলল, বেশ যাব, কিন্তু এত জায়গা ঘুরতে গেলে তো বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যাবে। টেনশন নট মাই ডিয়ার, আজ আমরা পার্কে যাব না। আমরা আজ রূপসা ব্রিজে ঘুরব। রূপসা ঘাটে নৌকা ভাড়া করে আমরা নদী ভ্রমণ করব। কি বলিস মায়া, আয়রা? আইরিনের কথা শুনে মায়া আয়রা দুজনে ভীষণ খুশি হয়। তারা ঝটপট তৈরি হতে থাকে। আইরিন তখন 3টে শাড়ি নিয়ে এসে বলল, আজ তারা 3জন শাড়ি পরবে। আর শাকিল পরবে পাঞ্জাবি। মায়াও ভীষণ খুশি হয়। 3জন শাড়ি পরে তৈরি হয় নেয়। আইরিন নীল রঙা শাড়ি পরেছে, মায়া কালো রঙের আর আয়রা লাল রঙের শাড়ি। 3জনকে দেখে চোখ ফেরানো দেয়। সীমা বেগম 3 মেয়েকে নজর টিকা পরিয়ে দেয়। 3 কন্যা আর 1 পুত্র সেজে গুজে ঘুরতে বের হয়। অনেক ছবি তুলে মায়া ফেসবুকে ঢুকে পোস্ট দিতে, তাতে অনেক বেশি কমেন্ট আর রিয়েক্ট পড়তে দেখে মায়া মুচকি হাসে। সে যেন খুলনা এসে উজানের অস্তিত্ব ভুলে গেল তার উপর ধেয়ে আসছে কোনো এক ভয়ানক ঝড়। পুরো বিকেল ঘুরে নৌকা ভ্রমণ করে চারজন, তারপর অনেক রকম ফাস্ট ফুড ট্রাই করে রাত 8টায় বাড়ি ফিরে আসে। অন্যদিকে উজান মিটিং শেষ করে ফোন হাতে নিতে ফেসবুকের কিছু নোটিফিকেশন দেখে ক্লিক করতে মায়ার ছবি ভেসে ওঠে। সাথে অনেক ছেলের কমেন্ট দেখে উজানের শান্ত থাকা উত্তপ্ত আগ্নেয়গিরি ফাটতে লাগলো। উজান আর নিজেকে শান্ত রাখতে পারছে না। আজানকে ডাকতে আজান এসে বলে, ভাই গাড়ি রেডি আছে, চাইলে এখনই বের হতে পারো। উজান আর কোন কথা বলল না। দ্রুত পায়ে উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে বসল। আজান আগে থেকে খুলনার বেশ বড় হোটেল রয়্যালে বুকিং করে। মায়া বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। মায়া মেসেজটা ওপেন করে মেসেজটা দেখে অবাক হয়। মেসেজটা এমন ছিল, তৈরি থেকো, আমি আসছি। মায়া মেসেজটার দিকে হা করে তাকিয়ে আছে। মানেটা কি? কে আসছে? আর আমাকে কেন শাস্তি দিবে? মায়ার মাথাটা পুরো এলোমেলো হয়ে গেল। এরপর ভাবলো হয়তো ভুল করে তাকে কেউ মেসেজ করেছে বা ফান করেছে। তাই এত বেশি না ভেবে মায়া ঘুমিয়ে পড়ল। বেলা 10টা বাজতে ভোট দেওয়া শুরু হয়ে গেল। ইমতিয়াজ তালুকদার বেশ আনন্দে আছে। তিনি শিওর যে আজ তার ছেলে এই গ্রামের চেয়ারম্যান হবে আর তার দলের লোকেরা মেম্বার হবে। ইয়াসের তেমন কোন হেলদল নেই বললেই চলে। ইয়াস রাজনীতি তেমন একটা পছন্দ করে না, তাই তার হেলদলও নেই। তবে ভোটকেন্দ্রে তেমন কোন ঝামেলা হয়নি, আর না মৃন্ময়ের ছেলেরাও কোন ঝামেলা করল না। সবটা বেশ নির্বিঘ্নে কাটতে লাগলো। অন্যদিকে মায়া আজও নাস্তা করে আইরিন আয়রাকে নিয়ে বের হলো। আইরিন আর মায়াকে নিয়ে ইউনিভার্সিটিতে ঘুরতে গেল। মায়ার তখন মনে হলো তাকে কেউ যেন ফলো করছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। একটা কালো মাইক্রোতে বসে আছে উজান। হুট করে কেউ আন্দাজ করতে পারবে না মাইক্রোতে এমপি উজান তালুকদার রয়েছে। মায়া, আয়রা আর আইরিন ফুচকা খেয়ে ভার্সিটি থেকে বের হয়ে রিকশা নিবে, তৎক্ষণাৎ সেই মাইক্রোর দরজাটা খুলে গেল। মায়ার হাতটা হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে গেল। আর আইরিন আয়রা দুজনকে আজান অন্য মাইক্রোতে জোর করে তুলে নিল। মায়া হতভম্ব হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে উজানের দিকে। উজান শান্ত শীতল চাহনিতে তার মায়াবতীর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। মায়া থরথর করে কাঁপছে উজানের দিকে তাকিয়ে। মায়ার হঠাৎ মনে পড়ল গত রাতের সেই মেসেজের কথা, তার মানে সেই মেসেজ ছিল উজানের। উজান যে তার খোঁজ পেয়ে গেছে। যার থেকে দূরে সরে যাওয়ার জন্য এত দূর এলো, কিন্তু সেই উজান তার খোঁজ পেয়ে গেল। উজান মায়ার কোমরে এক হাত রেখে কাছে টেনে নিয়ে গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলতে লাগলো, কি ভেবেছিলে জান? তুমি আমার থেকে দূরে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না?
স্বর্গ হোক বা পাতাল, তুমি যেখানেই লুকিয়ে থাকার চেষ্টা করো না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। জান, তোমার এই সাহসের তো পুরস্কার দিতে হয়, তাই না? মায়া কাপা কাপা স্বরে বলল, কি করতে চাইছেন আপনি? উজান দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে। উজানের কথা শুনে আঁতকে উঠল মায়া। বিয়ে, তাও উজান তালুকদারকে? অসম্ভব। যাদের পরিবারের সাথে এত বছরের শত্রুতা, সে পরিবারের ছেলেকে বিয়ে? মায়া মুখের ভাষা হারালো। উজান তার মায়াবতীর চোয়ালটা শক্ত করে ধরে বলল, খুব তোর ডানা গজিয়েছে না জান। তোর পায়ে বেরি পড়াতে আমার এখানে আসা। তুই আজ আমার হবি আইনগত, আর ধর্ম মতে তুই আমার হবি শুধু আমার। মায়া উজানের পাগলামি দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। নিজের সর্বশক্তি দিয়ে উজানের হাত সরিয়ে দিয়ে বলল, এটাই পারেন আপনি আর আপনার পরিবার? জোর করে ছিনিয়ে নেওয়া বা কখনো ভালোবাসার অপরাধে নৃশংসভাবে খুন করতে যাওয়া, টর্চার করা। আবার ওই পরিবারের কুসন্তান অন্য পরিবারের মেয়ের সম্মানে হাত বাড়ায়। আর আপনি তো ওই পরিবারের সন্তান, ব্যতিক্রম কি করে হন? মায়া এহেন কথা শুনে উজানের মাথা গরম হয়ে গেল। কোমর খামচে ধরে গলা চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় আমার পরিবার সম্পর্কে এমন নোংরা কথা বলার? মায়া উজানের হাত না ছাড়াতে পেরে উজানের গালে হুট করে থাপ্পড় বসিয়ে দিতে উজান মায়াকে ছেড়ে দেয়। তখন মায়া বলে, নিজের পরিবার সম্পর্কে এত নোংরা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কাপুরুষের মতো একটা অসহায় মেয়ের উপর হাত তুলতে লজ্জা করে না? আর কোন পরিবারের হয়ে আমাকে আঘাত করছেন? হা? নিজের পরিবারের মানুষদের সম্পর্কে সত্যিটা জানেন আদেও? মনে তো হয় না। যাই হোক, আমার মুখে যখন সত্যিটা মানতে পারছেন না, তখন নিজের আপনজন আপনার মাকে না হয় জিজ্ঞাসা করবেন আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। মায়াকে এত দৃঢ়কণ্ঠে কথাগুলো বলতে দেখে উজানের মনে সন্দেহ হলো। সত্যি কি তার পরিবারের মানুষগুলো এত জঘন্য চরিত্রহীন? মায়া উজানকে চুপ করে থাকতে দেখে বলল, আর কি যেন বললেন কিছুক্ষণ আগে? বিয়ে করবেন, তাই না? তাহলে এখন কান খুলে শুনেন, আমি বেঁচে থাকতে আপনাকে বিয়ে করব না। কারণটা কি জানেন? কারণটা হলো আপনার বাবা আর আপনার চাচা। আপনি যদি কখনো বাবা চাচাকে শাস্তি দিতে পারেন আর আমার বাবা চাচা ভাইকে বিয়ের জন্য বানাতে পারেন, তাহলে আমি বিয়ে করব, নচেত নয়। আর এরপরও যদি আপনি আমাকে জোর করেন, তাহলে আমি নিজের ক্ষতি করব, তবুও আপনাকে বিয়ে করব না। মায়ার কথা শুনে থমকালো উজান। মায়ার প্রত্যেকটা কথা উজানের হৃদয়ে গিয়ে লেগেছে। তবে এর উজান মায়াকে দিবে তখন, যখন তার কথাগুলো মিথ্যে প্রমাণিত করবে। উজান গাড়ির দরজা খুলে দিতে মায়া অবাক হয়। মায়া ভেবেছিল উজান হয়তো তার কথা শুনবে না, কিন্তু সেটা হয়নি, বরং উজান তাকে যেতে দিচ্ছে ভেবেই ভেতরটা আনন্দে ফেটে পড়ল। মায়া দ্রুত গাড়ি থেকে বের হতে উজান দরজা আটকে ড্রাইভারকে বলে, এখনই রানীপুর চলো। জি স্যার। মায়া অন্য মাইক্রোর সামনে দাঁড়াতে আজান গাড়ি থেকে বের হয়ে বলে, ভাবি তুমি এখানে? মায়া বাড়তি কোন কথা না বলে বলল, আইরিন আর আয়রাকে গাড়ি থেকে বের হতে দিন। আর আপনার কোন প্রশ্ন থাকলে সেটা আপনার ভাইকে করুন। আজান তার ভাইয়ের গাড়ির দিকে এগোবে, তৎক্ষণাৎ উজান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আজান বাধ্য হয়ে আইরিন আর আয়রাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দ্রুত গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। আইরিন আর আয়রা দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। মায়াকে দেখে ভয় কেঁদে ফেলে, হয়তো তারা ভেবেছিল কোন খারাপ ছেলেরা তাদের ক্ষতি করার জন্য তুলে নিয়েছে। মায়া তখন দুবোনকে শান্ত করতে বলে উঠল, তোমরা কেঁদো না, ওরা তোমাদের কোন ক্ষতি করত না। জাস্ট ভয় দেখাতে এমনটা করেছে। আইরিন তখন কান্না থামিয়ে বলল, তুমি কি করে জানলে ওরা আমাদের ভয় দেখানোর জন্য এমনটা করেছে? আর এক সেকেন্ড, ওই ছেলেটা তোমায় ভাবি কেন বলল? মায়া বুঝল এদের সবটা বলতে হবে, না হলে এই ঘটনা আলতাফ চাচা আর তার থেকে বাবার কানে পৌঁছাতে সময় নিবে না। এখানে নয়, বরং কাছে পিঠে কোন রেস্টুরেন্টে চলো, ওখানে বসে সবটা ডিটেইলসে বলছি। আইরিন আয়রা দুজনে রাজি হলো। রিকশা নিয়ে নিউমার্কেটের সামনে একটা ছোট্ট সুন্দর ক্যাফেতে বসলো তিনজন। এরপর মায়া বলতে লাগলো উজান আর তার সম্পর্কর কথা। এদিকে ভোটকেন্দ্রের ফলাফল কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে। ইমতিয়াজ তালুকদার ফুলের মালা আর মিষ্টি বিতরণ এখন থেকে শুরু করে দিল। বাবার এমন কাণ্ডে প্রচণ্ড বিরক্ত ইয়াশ।
সে জানে না ফলাফল কি হতে যাচ্ছে, তবে যাই হোক না কেন সে এই দায়িত্ব গ্রহণের জন্য একদম তৈরি নয়। সবকিছুর অবসান ঘটিয়ে মাইকে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এইবার চেয়ারম্যান পদে জিতেছে আর কেউ নয়, মৃন্ময় খন্দকার। ইয়াস তালুকদারের থেকে 5,800 ভোট বেশি পেয়ে মৃন্ময় খন্দকার জয়ী হয়েছে। মাইকে উচ্চস্বরে মৃন্ময় খন্দকারের জয়ী হওয়া ঘোষণাটা ইমতিয়াজের কানে পৌঁছাতে তার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। কি, মৃন্ময় খন্দকার জয়ী হয়েছে? এটা কি করে সম্ভব? জি ছোট সাহেব, এইডা কেমনে হইল? ইয়াস বাবা চেয়ারম্যান না হইয়া ওই মৃন্ময় কেমনে হইল এইটাই তো বুঝলাম না। ইমতিয়াজের সাথে থাকা দলবল উত্তেজিত হয়ে পড়ল। মৃন্ময়ের জয় তারা মানল না। সেখানেই মৃন্ময়ের দলবলের সাথে হাতাহাতি শুরু করলে এক পর্যায়ে সেটা ভয়ানক মারামারিতে পরিণত হয়। দ্রুত পুলিশ এসে তাদের আলাদা করে সবাইকে থানায় নিয়ে যায়। মারুফ আর তার ছোট ভাই পুরো গ্রামে মিষ্টি বিতরণ করে। মৃন্ময়ের ফোন বেজে ওঠে তখন। মৃন্ময় ফোন বের করে কল রিসিভ করতে জানতে পারল তার ছেলেরা থানায়। মৃন্ময় থানায় না গিয়ে দারোগার সাথে ফোন কলে কথা বলে তাদেরকে ছেড়ে দিতে বললে দারোগা সম্মতি জানায়। এদিকে ইমতিয়াজ তালুকদার খ্যাপা কুকুরের মতো করতে লাগল। এতদিনকার তার পরিকল্পনা এক নিমিষেই নষ্ট করে দিল মৃন্ময়। এটা তিনি মানতে পারছেন না। ইলিয়াস তালুকদার তার ছোট ভাইকে কোনভাবে শান্ত করতে পারছে না। বারবার ইমতিয়াজ মৃন্ময়কে খুন করার জন্য ছুটে যেতে নিলে ইলিয়াস ভাইকে আটকে ফেলে, কারণ এখন একটা ভুল হওয়া মানে তার ছেলের রাজনীতি ক্যারিয়ারে আঙ্গুল তুলে দাগ লাগানো। বিরোধী দলের লোকেরা উজানের দিকে আঙ্গুল তোলার সাহস পেয়ে যাবে, যেটা বাবা হয়ে ইলিয়াস কোন মতে চায় না। শান্ত হ ইমতিয়াজ, শান্ত হ। এখন তোর একটা ভুল পদক্ষেপ গ্রামের মানুষদের তোর বিপরীতে চলে যেতে পারে, জানিস তো। এখন শান্ত হ, তোর প্রতিশোধ তুই পড়ে নিবে, এখন হাসি মুখে তোকে সবটা সহ্য করতে হবে। এটা তুমি বলছো বড় ভাই? অবাক কণ্ঠে বলল ইমতিয়াজ। হ্যাঁ, আমি বলছি, আর এর পেছনেও কারণ রয়েছে। যাই হোক, তোকে এখন শান্ত হতে হবে, না হলে তুই তোর এই রূপ যে কোন সময় গ্রামের মানুষদের সামনে নিয়ে আসবি। আর ওই দিকে দেখ, তোর ছেলে কি সুন্দর হাসি মুখে সবটা ম্যানেজ করছে। তোর উচিত তোর ছেলের থেকে রাজনীতি শেখা। ইমতিয়াজ দূরে দাঁড়িয়ে থেকে সত্যি দেখল ইয়াস হাসি মুখে সবার সাথে কথা বলছে। হঠাৎ আর অন্যদিকে চোখ পড়তে দেখে মৃন্ময় ইয়াসের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ইমতিয়াজের চোখ মুখ শক্ত হয়ে এলো। ছেলের কাছে যেতে নিলে ইলিয়াস ভাইয়ের হাত আটকে ধরে বলল, পাগলের মতো ব্যবহার করিস না ইমতিয়াজ। এখানে দাঁড়িয়ে দেখ ইয়াস আর মৃন্ময় কি করে। ভাইয়ের কথায় থেমে গেল ইমতিয়াজ। মৃন্ময় ইয়াসের কাছে আসতে ইয়াস মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, কনগ্রাচুলেশন নতুন চেয়ারম্যান সাহেব। কথাটা বলে ডান হাত বাড়িয়ে দিল মৃন্ময় হাসি মুখে হাত মিলিয়ে একে অন্য জড়িয়ে ধরল। দুই যুবকের কাণ্ড দেখে হতবার অদূরে দাঁড়িয়ে থাকা দুই ভাই ইমতিয়াজ তালুকদার আর ইলিয়াস তালুকদার। এই তোর খারাপ লাগছে না আমি চেয়ারম্যান হয়ে গেলাম? মৃন্ময়ের কথা শুনে ইয়াস ফিক করে হেসে দিয়ে বলল, আবে স্লা, তুই ভালো করেই জানিস আমার এই রাজনীতিতে কোন ইন্টারেস্ট নেই, শুধুমাত্র বাপের জোর জবরদস্তির কারণে ভোটে দাঁড়ানো। আমার এই হারে কোন দুঃখ নেই, তবে যদি জিতে যেতাম তাহলে সত্যি আমি অনেক দুঃখ পেতাম। মৃন্ময় আর ইয়াস নিজেদের গল্পে এতটাই মজে গেছে যে তাদের চারপাশে কে বা কারা রয়েছে সেদিকে খেয়াল নেই। মৃন্ময় আর ইয়াসের দলের ছেলেরা হতভম্ব হতবিহ্বল চাহনিতে তাকিয়ে আছে তাদের বড় ভাইয়ের দিকে। তাদের মতো করে ইয়াসের বাবা চাচাও তাদের দিকে তাকিয়ে আছে। আইরিন আর আয়রা সবটা শুনল, তবে মায়া তাদের পারিবারিক ইতিহাস গোপন রেখে সবটা বলল। সবটা শুনে আইরিন শুকনো ঢোক গিলে বলল, বইন, তোকে একজন এমপি পাগলের মতো ভালোবাসে আর তুই তাকে ছাগলের মতো ঘুরাচ্ছিস। আমার হাতে কিছু নেই আইরিন, কারণ আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আমাদের পরিবার যদি জানতে পারে এই সম্পর্কের কথা তাহলে আমাকে জিন্দা পুঁতে ফেলবে, তবুও এই সম্পর্ক মেনে নিবে না। শুধুমাত্র দুই পরিবারের শত্রুতার জন্য। মায়ার কথা শুনে দুই বোনের ভীষণ খারাপ লাগলো। এমন একটা সুন্দর ভালোবাসা এভাবেই কি নষ্ট হয়ে যাবে? ভাবলেই দুই বোনের চেহারায় অমাবস্যা ছেয়ে গেল। রাত 9টায় উজানের গাড়ি তালুকদার বাড়ির সামনে থামে। উজান কোন কথা না বলে গাড়ি থেকে নেমে সোজা তার মায়ের রুমে ঢুকে যায়। জাহানারা বেগম ছেলের এমন উদ্ভ্রান্তের মতো তার কাছে ছুটে আসতে দেখে ঘাবড়ে গেল জাহানারা।
হাতের কাজ রেখে ছুটে এসে ছেলেকে বসালেন তিনি। বসিয়ে বলল, কি হয়েছে বাপ? তোমাকে এরকম লাগছে কেন? উজান তার রক্ত লাল চোখজোড়া নিয়ে তাকালো তার মায়ের দিকে, কেঁপে উঠল জাহানারা। উজান তখন শান্ত স্বরে তার মাকে প্রশ্ন করল, আম্মু, খন্দকার বাড়ির সাথে তালুকদার বাড়ির শত্রুতার কারণ কি? ছেলের প্রশ্ন শুনে আঁতকে উঠল জাহানারা। সেই পুরনো কথা কেন তুলছে উজান ভেবে পাচ্ছে না জাহানারা। মাকে চুপ থাকতে দেখে উজান আবারও বলল, আমাকে সবটা বলো আম্মু। একটা কথাও লুকাবে না। উজানের কথা শুনে জাহানারা মিথ্যে বলার সাহস পেল না। তারপর এক এক করে শুরু থেকে সবটা বলতে লাগলেন। একে একে সব কথাগুলো মিলালো উজান। মায়া যে তার পরিবার সম্পর্কে যা যা বলেছে তার সবটা সত্যি। তার বাবা চাচার নিকৃষ্ট রূপের চিত্রটা তার চোখের সামনে ভেসে উঠল। উজান আর কোন প্রশ্ন করল না, চুপ করে বসা থেকে উঠে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল। বেকনিতে দাঁড়িয়ে উজান সাদা পায়জামা পরনে, গায়ে সাদা গেঞ্জি আর দু আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কয়েক সেকেন্ড পর পর উজানের পুরুঠোঁট জোড়া চেপে ধরে অন্ধকারের আকাশে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। উজান অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি কখনো ভাবতেও পারিনি মায়াবতী, আমার পরিবারের মানুষগুলো এতটা খারাপ চরিত্রহীন হতে পারে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি হয়তো সত্যি তোমার যোগ্য নই, না হলে নিজের ফুফিকে এই বাড়িতে সম্মানের সাথে ফিরিয়ে আনতে পারতাম। আমি বোকা, বাবা চাচার কথা বিশ্বাস করে গেলাম। কিন্তু আর নয়, এবার তালুকদার বাড়িতে ঝড় উঠবে, আর এই ঝড় উঠাবো আমি, উজান তালুকদার। মায়ার নাম্বারে কল দিতে গিয়েও কল দেয় না উজান। অথচ এই মেয়েটার সাথে কথা বলার জন্য উজানের বুকের ভেতরটা হাঁসফাঁস করছে। কিন্তু লজ্জায় ঘৃণায় উজান আর তার মায়াবতীকে কল করল না। এদিকে মায়ার চোখে যেন আজ ঘুমেরা ধরা দিচ্ছে না। বারবার উজানের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। যার মায়া ভালোবাসার জাল থেকে বের হওয়ার জন্য এত দূরে আসা, অথচ সেই মায়া ভালোবাসার মানুষটাকে বড্ড মনে পড়ছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে তার প্রশস্ত বুকে মাথা রাখতে। অথচ সে এটা চাইলেও পারবে না। আর না পারবে ওই মানুষটার অর্ধাঙ্গিনী হতে। দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। মৃন্ম আর ইয়াস দুজনে মিলে চা খেয়ে দলের ছেলে ফেলে নিয়ে চলে যাবে, তখনই আজান গাড়ি নিয়ে ইয়াসের কাছাকাছি আসার পর পর মৃন্ময়ের চোখ মুখের আদল পরিবর্তন হয়ে গেল। মৃন্ময়ের সাথে ইয়াসের সম্পর্ক বেশ ভালো হলেও আজান আর উজানকে মোটেও সহ্য করতে পারে না। মৃন্ম আজানকে ইগনোর করে যেতে নিলে আজান মৃন্ময়কে দেখে বলে, অভিনন্দন চেয়ারম্যান সাহেব। আশা করব আপনি আপনার সৎনিষ্ঠা দিয়ে গ্রামের উন্নতি করবেন। ইনশাআল্লাহ। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব এই রানীপুরের উন্নতি করার। এটিটিউড নিয়ে বলল মৃন্ম। আজান তারপর ইয়াসকে বলল, ইয়াস ভাই বাড়ি ফিরেছে। আর আমাকে এখন একটা কাজে যেতে হবে। তুই ভাই এর লাগেজটা নিয়ে যাস বাড়ি। ঠিক আছে, রেখে যা, আমি নিয়ে যাব। মৃন্ম তখন ইয়াসকে বলল, ইয়াস আমাকে এখন ফিরতে হবে। আর তুইও বাড়ি ফিরে যা। হুম, ওকে। তাহলে আগামীকাল দেখা হচ্ছে। একদম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজান তার কাজে চলে গেল। ইয়াস উজানের লাগেজ নিয়ে তালুকদার বাড়ির দিকে চলে গেল। আর মৃন্ম তার দলের ছেলেদের বাড়ি ফিরে যেতে বলে নিজেও বাড়ি ফিরে গেল। পূর্বাকাশে সূর্য মামা উকিঝুঁকি দিতে লাগলো। পুরো নিঃস্ব কালো আকাশ এখন লাল বর্ণ ধারণ করেছে। উজান এখনো বেকনিতে দাঁড়িয়ে আছে। ভোরবেলা এমন স্নিগ্ধ পরিবেশ দেখলে যে কারোর মন ভালো হতে বাধ্য, কিন্তু উজানের মন এখনো খারাপ। উজান আর দাঁড়ালো না বেকনিতে, সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে পড়ল তার মধ্যে। এর মাঝে কেটে গেল 7টা দিন। এই 7 দিন মায়ার কাছে 7 বছরের সমান লেগেছে। উজানের সাথে কথা বলার জন্য শুধু ছটফট করেছে মায়া। অথচ নিজের ইগোর জন্য একটি বারের জন্য উজানকে কল মেসেজ দেয়নি মায়া। আর উজান তার তো পাগলের মতো অবস্থা, তার মায়াবতীর সাথে কথা বলতে না পেরে তবুও অপরাধবোধ থেকে মায়াকে কল করে উঠতে পারেনি। তবে এই 7 দিনে উজানের যে হাল হয়েছে সেটা সকলের নজরে পড়েছে, বিশেষ করে জাহানারা বেগম আরিয়ানার। খাওয়া নেই, ঘুম নেই, শুধু কাজ আর কাজ করে যাচ্ছে উজান। জাহানারা বেগম মনে মনে ঠিক করে নিল আজ সে তার ছেলের সাথে কথা বলবে। সমস্যা ঠিক কোথায় এটা তাকে জানতে হবে। এর মাঝে আজান সবাই বলেছে রাতে বাসায় থাকতে উজানের সবাইকেই কিছু বলার আছে।
এটা শুনে সবাই ভাবনায় পড়ে গেল। অন্যদিকে মায়া তার লাগেজ গুছিয়ে নিচ্ছে বাড়ি ফিরে যাওয়া উদ্দেশ্যে, কিন্তু এতেই নারাজ সীমা বেগম আর তার ছেলে মেয়েরা। তারা কিছুতেই মায়াকে এত তাড়াতাড়ি রানীপুর ফিরতে দিতে চাইছে না। কিন্তু মায়ার মন যে ছুটে গেছে তার ওই মানুষটাকে চোখের সামনে না দেখা পর্যন্ত, যে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এটা কাকে বোঝাবে মায়া? আইরিন, আয়রা, শাকিল তিনজনে রেগে ফুলে আছে, কথা বলছে না মায়ার সাথে। মায়ার বেশ খারাপ লাগছে, তবুও যে তার কিছু করার নেই। তাকে যে যেতেই হবে, না হলে তার নিঃশ্বাস এবার আটকে যাবে। এই যে আমার কিউট সুইট ব্র এন্ড শিস, আই প্রমিজ আমি আবার আসবো তো। তখন অনেক দিন থাকবো। শাকিল ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে বলে, তুমি মিথ্যা বলছো আপু। তুমি আসবে না। মায়া শাকিলকে তৎক্ষণাৎ কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, একদম না সোনা। তোমার মায়া আপু মিথ্যা বলে না। ইনশাআল্লাহ এর পর আমি আবার আসবো, তখন কিন্তু একলা আসবো না, সাথে আরো একজন আসবে। শাকিল কান্না বন্ধ করে বলল, কে আসবে তোমার সাথে? উহু, এখন বলবো না, কারণ ওটা তো সারপ্রাইজ সোনা। মায়া কথার জালে ভুলিয়ে শাকিলকে শান্ত করল। সবার থেকে বিদায় নিয়ে আলতাফ চাচার সাথে বাস স্ট্যান্ডে আসলো। মায়া বের হওয়ার আগে আইরিন আর আয়রাকে ৩,০০০ টাকা দিয়ে এসেছে, যাতে তারা পছন্দ মতো কিছু কিনতে পারে। আর শাকিলকে দিয়েছে তার নিয়ে যাওয়া অনেকগুলো চকলেট। যেটা পেয়ে শাকিল তো মহা খুশি। বাস ছেড়ে দিয়েছে ১৫ মিনিট হলো। যেহেতু বিকেল ৫টার গাড়ি ধরেছে, সেহেতু রানীপুর পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তাই মায়া তখনই তার ভাইকে ফোন লাগায়, কিন্তু মৃন্ময় তার কাজে ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারে না। তখন মায়া বাধ্য হয়ে রামিজকে কল করে। রাজিম কল রিসিভ করতে মায়া তাকে সন্ধ্যায় ৭টায় বাস স্ট্যান্ডে থাকতে বলে কল কেটে দেয়। একটু একটু করে সময় কেটে যায়। মায়া জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারে সে রানীপুর এসে গেছে, আর মিনিট ১০ পর তারা পৌঁছে যাবে। তাই ব্যাগ লাগেজ সব ঠিকঠাক আছে কিনা চেক করে বসল। বাস থামার মিনিট খানেক পর মায়া বাস থেকে নেমে রামিজকে খোঁজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোথাও রামিজকে খুঁজে না পেয়ে রেগে গেল মায়া। হাতে মুঠে লাগেজ আর কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগোতে কেউ একজন তার হাত থেকে লাগেজটা টেনে নিল। চমকে উঠল মায়া। আপনি এখানে? মুখে মাস্ক, চোখে কালো চশমা আর পরনে সফেদ পাঞ্জাবি, আর তার উপর কোটি পরা, হাতে দামি ঘড়ি, চালচলন যেন কোন এক রাজা বাদশা। আপনি এখানে কেন? আর আমার লাগেজ কেন নিলেন? দিন বলছি। মায়ার প্রশ্নের প্রত্যুত্তরে উজান চাপা কণ্ঠে বলে উঠল, কোন শব্দ ছাড়াই চুপচাপ গাড়িতে উঠে বসো। না হলে আমি পাবলিক প্লেসে তোমায় কোলে তুলে নিতে বাধ্য হব। শান্ত আর চাপা কণ্ঠের হুমকি শুনে মায়া উজানের দিকে তাকিয়ে কয়েকবার চোখের পাতা কয়েকবার পলক ফেলে বলল, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন এমপি সাহেব? মায়ার মুখে অনেকদিন পর এমপি সাহেব নামটা শুনে উজানের হৃদয়টা যেন শীতল হয়ে গেল। মাস্কের আড়ালে মুচকি হেসে একটু নিচু হয়ে মায়ার কানে কানে বলল, আর ১০ সেকেন্ড সময় আছে তোমার কাছে। এর মধ্যে যদি তুমি গাড়িতে উঠে না বসো, তাহলে আমি তোমাকে কিভাবে নিয়ে যাব এটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো। মায়া শুকনো ঢোক গিলে চুপচাপ উজানের কালো গাড়িটার সামনে যেতে উজান নিজ হাতে গাড়ির দরজা খুলে দিতে গার্ড সহ সবাই বেশ অবাক হয়। তবুও মাথা তুলে কোন প্রশ্ন করল না, মিটিমিটি হাসল। মায়া গাড়িতে উঠে বসার পর পর উজানও গাড়িতে উঠে বসে। আশেপাশের সাধারণ মানুষের ছোট একটা ভিড় হলেও বেশিক্ষণ সময় ধরে থাকল না। গার্ডরা তাদের তাড়িয়ে দিল। শো শো করে উজানের গাড়ি হাইওয়ে দিয়ে চলতে লাগলো। সামনে পেছনে গার্ডের দুটো গাড়ি। মায়া গাড়িতে চুপ করে বসে আছে, একটা শব্দও মুখ দিয়ে বের করল না। বরং মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। উজানের দেখার জন্য এতদিন ছটফট করলেও এখন যেন অভিমান তার উপর ভর করেছে। উজান তার মায়াবতীকে দেখল মুখ ফুলিয়ে থাকতে দেখে উজান হাসল। এক হাত দিয়ে মায়ার কোমর ধরে কাছে টেনে নিল। মায়ার মাথাটা উজানের বুক ছুঁল। উজানের পারফিউমের কড়া ঘ্রাণ মায়ার নাসিকায় প্রবেশ করতে চোখ বন্ধ করে উজানের বুকে মাথাটা এলিয়ে দিল। হাসল উজান, আঁকড়ে ধরল উজান তার মায়াবতীকে। মায়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। উজানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে মায়ার চোখের পানিতে। উজান মায়ার কপালে আলতো করে চুমু দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আমার মায়াবতীর চোখে পানি মানায় না জান। এমপি উজান তালুকদারের হবু বউয়ের চোখে পানি নয়, আগুন মানায়। তোমায় রুদ্রাণী রূপেই মানায়, এই কন্দন রূপে মানায় না। ভালোবাসি এমপি সাহেব।
ভালোবাসি মায়াবতী, কিন্তু আমাদের এই সম্পর্ক তো কেউ মেনে নিবে না এমপি সাহেব। উজান রহস্যময় হাসি দিয়ে বলল, কে মানবে আর কে মানবে না, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তৈরি হও তালুকদার বাড়ির বড় বউ হওয়ার জন্য, তুমি আমার জান। ইউ আর অনলি মাইন। তাই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না জান। তাহলে আমার থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল উজানের পানে। এখন উজানের এই কথাগুলো মায়ার মাথার উপর দিয়ে গেল। গাড়িটা হঠাৎ থেকে গেল। গাড়ি থেকে নামো যান। উজানের কথায় মায়া গাড়ি থেকে নামতে দেখল রাজিম বাড়ির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া বুঝল রামিজ তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। উজান তখন আবারও বলল, জান ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর অনলি মাইন। মায়া মাথা নেড়ে সায় জানাতে উজান মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল। মায়া গাড়িতে উঠে বসতে রামিজ গাড়ি স্টার্ট দেয়। আর অন্য দিকে উজানের গাড়ি অন্য রাস্তা দিয়ে চলে গেল। বাড়ির সামনে গাড়ি থামতে সবাই বের হয়ে মায়াকে জড়িয়ে ধরল। জীবনে প্রথমবার মায়া একা একা অন্য শহরে গিয়ে থেকেছে। মামুনি কেমন আছো? আসতে কোন অসুবিধা হয়নি তো? না ছোট বাবা, আমার আসতে কোন সমস্যা হয়নি। এখন ভেতরে চলো, তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি, সেগুলো নিবে তো? মায়া সায়রাকে এক হাতে জড়িয়ে ধরল আর অন্য হাতে সায়ানকে। রামিজ দুটো ব্যাগ নিয়ে ভেতরে ড্রয়িং রুমে রাখল। মায়া ভেতরে ঢুকে ড্রয়িং রুমে আসতে দেখে আশফাক আর ওর পরিবার বসে আছে। এত রাতে তারা কেন এখানে এই বাড়িতে এসেছে এটাই বুঝতে পারল না। মায়া তখন তার মায়ের দিকে তাকাতে নূরজাহান বেগম চোখের ইশারায় শান্ত থাকতে বলল। আশা বেগম মায়ার কাছে এসে বলল, কেমন আছো মা? খুলনা থেকে আসতে কোন অসুবিধা হয়নি তো? না আন্টি, কোন অসুবিধা হয়নি। আশফাক এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়ার আশফাকের দৃষ্টিটা একদম ভালো লাগলো না। এমন দৃষ্টিতে প্রথমবার আশফাককে এভাবে তাকাতে দেখল। আজ আশফাকের বাবা মিরাজুল হায়দার এসেছে। তিনি দুদিন আগে নাকি দেশে ফিরেছে। হুট করে মায়াকে আশা বেগম তার পাশে বসিয়ে মারুফ খন্দকারকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইজান, আমি আজই মায়া মাকে আংটি পরিয়ে রাখতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। আশা বেগমের কথা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। বসা থেকেই উঠে দাঁড়িয়ে বলল, আংটি পরিয়ে রাখবেন মানে? নাতাশা বেগম তখন বলল, আশফাকের সাথে তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে মামুনি। কিন্তু সিদ্ধান্ত তোমার, তুমি রাজি থাকলে আশা আপা তোমার আঙ্গুলে আংটি পরিয়ে দিবে। কি ভাইজান, ঠিক বললাম তো? বড় ভাসুরের কাছে জানতে চাইলে মারুফ বলে, একদম ছোট বৌমা, আমার মেয়ে যেটা চায় সেটাই হবে। মামুনি তুমি বলো তুমি কি চাও? রাগে হাত পা কাঁপছে মায়ার। আশফাকের দিকে তাকাতেও যেন আজ মায়া ঘৃণা লাগছে। যাকে ভাই বন্ধু ছাড়া কখনো অন্য কিছু ভাবেনি, সে নাকি তাকে বিয়ে করতে চায়। তার মানে এমপি সাহেবের আশফাককে নিয়ে সন্দেহ করা অহেতুক ছিল না। আর আজ তার কথাগুলো তখন বোধগম্য না হলেও এখন সে বুঝতে পারল। মায়া এবার আশফাকের চোখে চোখ রেখে বলল, দুঃখিত আন্টি, আমি আশফাককে বিয়ে করতে পারবো না। আশফাক এবার মুখ খুলল, বলল, কেন সেটা জানতে পারি মায়া? মায়া বিরক্ত হলো, তবুও আশফাককে উদ্দেশ্য করে বলল, দেখ আশফাক, তোকে আমি আমার বন্ধু প্লাস ভাই ছাড়া আর কিছু ভাবিনি। তুই কি ভেবে এমন প্রপোজাল দিয়েছিস জানি না, তবে তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালোবাসিস কাউকে? হঠাৎ এমন প্রশ্ন শুনে মায়া আশফাকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর প্রশ্নের ওর দেওয়ার প্রয়োজন বোধ আমি করছি না আশফাক, ভালো হয় আজকের পর থেকে আমার সামনে তুই আসবি না। কথাগুলো বলে মায়া গটকটিয়ে হেঁটে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। অপমানে লজ্জায় আশফাকের মুখটা থমথমে হয়ে গেল। আশফাকের বাবা মিরাজুল ছেলের দিকে কটমট করে তাকিয়ে রইল। এমন অপমান তিনি জীবনেও হয়নি। শুধুমাত্র ছেলের জেদ পূরণ করতে এখানে এসেছিলেন, কিন্তু মুখের উপর মেয়ের না বলায় অপমানিত হয়ে আর এক মিনিটও তিনি খন্দকার বাড়িতে রইলেন না। মারুফ বা মহিন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে খন্দকার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার পিছু পিছু আশা আর তার ছেলে মেয়েদের নিয়ে বিদায় নিলেন। মারুফ খন্দকারের এই সম্বন্ধ পছন্দ ছিল না, কিন্তু তিনি চেয়েছিলেন সময় নিয়ে তাদের মানা করে দিবেন, কিন্তু তার আগেই মায়া তাদের মুখের উপর বারণ করে দিল। সায়রাকে ড্রয়িং রুমে বা কিচেনে দেখতে না পেয়ে সায়ান বনকে খুঁজতে খুঁজতে দেখে অন্ধকারে ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে। বনের কোন কারণে মন খারাপ এটা বুঝল সায়ান।
তারা যমজ হলেও চেহারা ভিন্ন, তবে একে অন্যের মন খারাপ বা শরীর খারাপ হলে অনুভব করে। সায়ান সায়রার পাশে দাঁড়িয়ে বলল, বনু মন খারাপ কেন তোর? আচমকা ভাইকে পাশে দেখে চমকে উঠল সায়রা। শান্ত কণ্ঠে বলল, কোথায় সায়ু? আমার মোটেও মন খারাপ নেই, বরং বড্ড ভালো। আশফাক ভাইকে আপাই বিয়ে করতে বারণ করাই। এবার সায়ানকের কথা শুনে হকচকালো সায়রা। সায়ান মৃদু হেসে বলল, তোরা দুই বুদ্ধিমতী মনে করিস আমি বোকা হাদা, কিচ্ছু বুঝি না। কিন্তু তোরা জানিস না আমি যা জানি সেটা তোরাও জানিস না। মানে এই যে তুই একপাক্ষিক ভাবে আশফাক ভাইকে ভালোবাসি, অথচ আশফাক ভাই ভালোবাসে আপাইকে, আর আপাই ভালোবাসে তার এমপি সাহেবকে, আর এমপি সাহেব ভালোবাসে তার মায়াবতীকে। সায়রা কি বলবে বুঝতে পারছে না। যে ভাইকে বোকাশোকা মনে করেছিল সে আসলে বোকাশোকা নয়, বরং বোকা সেজে থাকা চালাক ভাই। সায়রা ভাইয়ের কাঁধে মাথা রেখে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তখন সায়ান বলল, বনু মন খারাপ করিস না। আশফাক ভাই তোর জন্য না, সে তোকে কখনো ভালোবাসানি আর না বাসবে। তার চেয়ে বরং তুই তাকে ভালোবাসবি যে তোকে ভালোবাসে। তবে এখন এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে পরীক্ষার প্রস্তুতি নে। দুদিন পর থেকে বোর্ড পরীক্ষা। পরীক্ষার কথা শুনতাই সায়রা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, অশিট, আমার রিভিশন দেওয়া এখনো বাকি আছে। আর আপাইয়ের কাছ থেকে গিফটগুলো তো নেওয়া হয়নি, যাই আগে গিফটগুলো নিয়ে আসি। বলেই এক ছুট লাগালো সায়রা। সায়ান বোনের পাগলামি দেখে হেসে ফেলে সেও ছুট লাগায় বোনের পেছনে পেছনে, কারণ তার আবার ভূতের ভয় খুব। তালুকদার বাড়ির আবহাওয়া কিছুদিন ধরে ভীষণ খারাপ। ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার দুই ভাই প্রচণ্ড রেগে আছে এই বাড়ির ছেলেদের উপর। ইয়াস ইলেকশনে জয়ী না হওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। উজান ও কোন রূপ কোন সাহায্য করল না ইমতিয়াজকে, এটা ভীষণ ভাবে ইগোতে লেগেছে, কিন্তু তার রাগ বা অভিমান কোনোটাই উজানের যায় আসে না। আর না উজানের সাথে গলা তুলে ইমতিয়াজ কোন কথা বলতে পারে। বাড়িতে তোড়জোড় করে এক আয়োজন করা হচ্ছে, উজানের জন্য মেয়ে দেখতে যাবে। তালুকদার বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি, কিন্তু শুধু খুশি না ইলিয়াস তালুকদার, ইমতিয়াজ তালুকদার আর ইয়ানা। তখন উজান আজান আর ইয়াসকে নিয়ে তালুকদার বাড়িতে প্রবেশ করতে জাহানারা বেগম বলল, উজান বাবা, আমাদের সব আয়োজন করা শেষ। আমরা আগামীকাল যাচ্ছি আমাদের হবু বৌমার বাড়িতে। মায়ের এমন কথা শুনে উজানের পা থমকে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, হবু বৌমা মানে? কার কথা বলছো তুমি মা? সে কি রে বাবা, ভুলে গেলি? গতকাল না বললাম তোর জন্য মেয়ে দেখতে যাব? তখন তুই তো বললি তোমার যা ভালো মনে হয় তাই করো। উজানের তখন মনে পড়ল, গতকাল রাতে সে ল্যাপটপে ভীষণ জরুরি কাজ করছিল, তখন তার মা এসে কিছু একটা বললে। সে কিছু ভালো করে না শুনেই বলল, তোমার যা ভালো লাগে তাই করো। উজান তার নিজের ভুল বুঝতে পারল। এবার তার মাকে বলল, মা এই সব বন্ধ করো। কোন মেয়েটে এ দেখতে হবে না। সময় হলে আমি তোমার বৌমাকে তালুকদার বাড়িতে নিয়ে আসব। ছেলে কথা শুনে ভীষণ খুশি হলো সবাই, ইয়ানাও খুশি হলো, কিন্তু পরবর্তীতে উজানের শেষ কথাগুলো শুনে আবারও তার মুখে ঘন মেঘের ছায়া ঘিরে ধরল। উজান বাবা, তার মানে আমাদের বৌমাকে হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছো তাই না? আয়েশা বেগমের কথা শুনে উজান মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে ইয়ানা কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। ইয়াশিসার হাসিমাখা মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়তমার হাসিমাখা মুখটা দেখতে ইয়াসের বড্ড ভালো লাগছে। অন্যদিকে নূরজাহান বেগম মেয়ের দরজার বাইরে দাঁড়িয়ে মায়াকে ডাকতে লাগল। মায়া মায়ের গলা শুনতে পেয়ে দরজা খুলে দিতে নূরজাহান বেগম রুমের ভেতরে ঢুকে বললেন, আশফাককে বিয়ে করতে না চাওয়ার কারণ কি উজান? মায়ের এহেন প্রশ্নে মায়া অবাক হল। তার মা কেন হঠাৎ এমন প্রশ্ন করল মায়া বুঝতে পারল। মানে, কি বলছো আম্মু? দেখো মায়া, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তুমি যদি উজানের জন্য বিয়েতে না করে থাকো তাহলে আমি বলবো তুমি যাকে বিয়ে করার স্বপ্ন দেখছো সেটা তোমার স্বপ্নেই থেকে যাবে, কারণ তোমার বাবা, ছোট বাবা বা মৃন্মকেও মানবে না। তুমি মানতে পারবে তো আম্মু? থমকালো নূরজাহান, কারণ তার মেয়ের প্রশ্নের কি উত্তর দিবে বুঝতে পারছে না। কারণ মায়া তার অংশ, তার নারী ছেঁড়া ধন, আর উজানকে সে বড্ড ভালোবাসে, ভীষণ আদুরে তার কাছে উজান।
যদি কখনো উজান তার কাছে তার জান চায় তো সে নির্দ্বিধায় তার জানটা দিয়ে দিতে পারবে, কিন্তু ওই নির্দয় পরিবারে কখনো তার কলিজার টুকরা তার মেয়েকে পাঠাতে পারবে না। আম্মু, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি। মেয়ের কথা শুনে নিজের ধ্যান ভাঙল নূরজাহানের। বলল, মানতাম যদি উজান তোকে ওর পরিবার থেকে আলাদা রাখতো, তোকে সব রকম প্রোটেকশন দিত, তাহলে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু উজান সেটা পারবে না। আর আমিও মানতে পারবো না। মায়া বুঝল তার মনের ভয়টা, এবার তাকেই কিছু করতে হবে। আম্মু, এই সব বাদ দেও আর এদিকে এসো, তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি। মায়ার কথা শেষ হতে না হতে সায়রা আর সায়ান এসে হাজির হয় মায়ার রুমে। তখন সায়রা বলে ওঠে, শুধু বড় মার জন্য গিফট এনেছো আপাই? আমাদের জন্য কিছু আনোনি? মায়া তার ছোট ভাই বোনের গাল টেনে দিয়ে বলল, তোদের জন্য আমি গিফট আনবো না মানে? এই দিকে আয়, তোর গিফটটা আগে দিচ্ছি। মায়া লাগেজ খুলে সায়রার জন্য কেনা নতুন দুটো ড্রেস বের করলো। একটা গাউন, অন্যটা থ্রি পিস, সাথে কিছু কসমেটিক্স। সায়রা এগুলো পেয়ে ভীষণ খুশি। সায়ানকে দুটো টি শার্ট আর একটা হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি, সাথে ঘড়ি আর সানগ্লাস। সায়ান সায়রার মতো সেই খুশি, বারবার সবগুলো জিনিস হাত দিয়ে ধরে দেখছে। মৃন্ময়ের জন্য আনা সেই হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি আর ঘড়ি সানগ্লাস বের করে রাখলো। বাবাদের জন্য ঘড়ি আর শার্ট পাঞ্জাবি বের করলো। মায়া একে একে সবার কাছে গিয়ে গিফটগুলো দিতে তারা ভীষণ খুশি হয়। সবার গিফট দেওয়া শেষ হতে মা আর ছোট মায়ের গিফট বের করলো মায়া। হ্যান্ড প্রিন্টের দুটো শাড়ি আর দুটো জামদানি শাড়ি বের করে দুজন দুটো শাড়ি দিতে দুজনে বেশ অবাক হয়। শাড়ি দুটো ভীষণ সুন্দর বিধায় দুই মায়ের ভীষণ পছন্দ হয়। হঠাৎ সায়রার নজর পড়ে লাগেজের এক কোণে আরো একটা প্যাকেট, যেটায় পাঞ্জাবি, ঘড়ি, সাথে আরো কিছু ছিল। সায়রা বুঝল তার আপাই কার জন্য এইগুলো নিয়ে এসেছে। কিছুক্ষণ গল্প করে সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। এদিকে আশফাক নিজের রুমে দেয়ালে ঘুষি মারতে লাগলো। কিছুতেই তার রাগ কমছে না। আজকে সবার সামনে তাদের অপমানটা হজম করতে পারছে না আশফাক। মায়াকে নিজের করে পাওয়ার জেদটা যেন আরো বেড়ে গেল। আশফাকের বাবা নিজের রুমে বসে স্ত্রীর সাথে ঝগড়া করছে। আজ প্রথমবার এমন অপমানিত হলো। আশা বেগম তার স্বামীকে বোঝাতে চেয়েও বোঝাতে পারল না। তিনি রেগে না খেয়েই বিছানায় শুয়ে পড়ল। আশা বেগম কি করবে ভেবে না পেয়ে ছেলের রুমের দিকে অগ্রসর হতে নিবে, তখনই মনে হলো আর আশফাককে একা ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। পরের দিন সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মায়া কি করবে ভেবে না পেয়ে দুই ভাই বোন পড়াতে লাগলো। এদিকে উজান সকাল সকাল নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। উজান কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল, হঠাৎ উজানের ফোনে মেসেজ আসলো। উজান মেসেজ চেক করে হেসে ফেলল। গার্ড আর আজান অবাক হয়ে উজানের দিকে তাকিয়ে রইল। যে উজানের মুখে গম্ভীরতা ছাড়া আর কিছুই দেখেনি, সে ভাই কারো মেসেজ পড়ে হাসছে। অবিশ্বাস্য বিরল ঘটনা যেন তারা দেখে ফেলেছে। উজানের হঠাৎ মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। উজান মাথা ঘুরিয়ে তাকাতে সবাই নজর সরিয়ে অন্যদিকে তাকালো। আজান তখন ভ্রু নাচিয়ে উজানকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার ভাই, তুমি ফোনের দিকে তাকিয়ে হাসছো? নিশ্চয় মায়া ভাবির মেসেজ এসেছে। আদৌতে আজান ঠিকই বলেছে, মেসেজটা মায়ার ছিল। উজান ভাইকে ধরে দিতে চাইল না বিধায় গম্ভীর গলায় বলে উঠল, রাত জেগে কার জন্য ডায়েরি লেখা হয়? কোথাও ঘুরতে গেলে কার জন্য ছোট ছোট জিনিস কিনে জমিয়ে রাখিস আজান? উজানের কথা শুনে আজানের কাশি উঠে গেল। উজানের সামনে গ্লাসে রাখা পানির গ্লাসটা আজানের দিকে এগিয়ে দিতে আজান দ্রুত পানি পান করে বলল, ভাই তুমি এত জিনিস কি করে লক্ষ্য করো? তোমার আড়ালে তো আমি কিচ্ছু করতেই পারি না। কারণ তুই বা আমার পরিবারের অন্য সব সদস্য কেউ আমার নজরের বাইরে নস। আজান হার মেনে নিল। সামনে থাকা ফাইলগুলো সাইন করে। আজানের হাতে দিয়ে জিপ গাড়ির চাবিটা হাতের মুঠোয় নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সামনে থেকে ঘুরে আসছি, তুই ফাইলগুলো সাবমিট করে দিস। আজান জানে তার ভাই ভাবির সাথে দেখা করতে যাচ্ছে, তবে উজানের একা বের হওয়া ঋষি বিরোধী দলের লোকজন যেন কোন সময় তার ভাইয়ের উপর হামলা করতে পারে। উজান আজানকে না নিয়ে জিপ নিয়ে বের হতে হতে তার গার্ডদের তার পেছনে পেছনে আসতে বারণ করে একাই বের হয়ে যায়। চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মায়া। হাতে তার শপিং ব্যাগ, বিগত 10 মিনিট দাঁড়িয়ে উজানের জন্য অপেক্ষা করছে, অথচ তার কোন দেখা নেই।
কয়েক মিনিট পর আজান তার জিপ নিয়ে হাজির হয়। মায়া কিছু বলবে তখনই উজান দ্রুত বলে ওঠে, জান দ্রুত উঠে বসো। মায়া রাগ দেখাবে ভেবে রাগ না দেখিয়ে উজানের কথা মতো জিপে উঠে বসতে উজান মায়ার সিট বেল্ট লাগিয়ে দিয়ে ফুল স্পিডে জিপ চালাতে লাগলো। মায়া বুঝল না উজানের হঠাৎ এত জোরে গাড়ি চালানোর কি হলো। হঠাৎ মায়া সাইড মিররে তাকাতে দেখে তাদের গাড়ির পেছনে দুটো গাড়ি ফলো করছে। গাড়ি দুটোর রং ভিন্ন। তখন মায়ার মনে ভয় জেগে ওঠে। মায়া উজানকে উদ্দেশ্য করে বলে, গাড়ি দুটো কি আমাদের ফলো করছে এমপি সাহেব? উজান সামনের দিকে নজর রেখে বলল, হ্যাঁ, গাড়ি দুটো আমাদেরকে ফলো করছে। ওরা বিরোধী দলের লোক। আমাকে খুন করার জন্য পিছু নিয়েছে। কি অবলীলায় কথাগুলো বলল উজান, অথচ মায়ার মনে তার প্রেমিক পুরুষটাকে হারানোর ভয় জেগে ধরল। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল। এটা উজান দেখে মায়ার ডান হাতটা তার বা হাতের মুঠোয় নিয়ে বলল, ডোন্ট ওয়ারি জান, আমি উজান বেঁচে থাকতে তার মায়াবতীর কোন ক্ষতি হতে দিব না। মায়া কাপা কাপা কণ্ঠে বলল, আমি আমার জন্য ভাবছি না এমপি সাহেব, আমি আপনাকে নিয়ে ভাবছি। আপনি দয়া করে নিজেকে সেভ করুন এমপি সাহেব। উজান মায়ার চোখে মুখে তাকে হারিয়ে ফেলার ভয় স্পষ্ট বুঝতে পেরে উজান গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়ে আজানকে ফোন দিল। মৃন্ময় গাড়ি নিয়ে গ্রামের কাজের জন্য শহরে রওনা হলে হঠাৎ তার গাড়ির সামনে দুটো গাড়ি দেখল যাদের হাতে অস্ত্র আর তাদের লক্ষ্য উজানের জিপ গাড়ি। উজানের জিপটা বেশ অনেকটা দূরে থাকায় উজানের পাশে বসা মায়াকে দেখতে পেল না, তবে তার পাশে যে কোন মেয়ে বসে আছে সেটা স্পষ্ট। মৃন্ময় দ্রুত থানায় ফোন করে সবটা জানায়। থানার কাছাকাছি থাকায় দারোগা গাড়ি নিয়ে দ্রুত হাজির হয়ে ওই গাড়ি দুটো ফলো করে গাড়ি থামাতে বলে, কিন্তু তারা গাড়ি থামায় না। তখন দারোগা ওই গাড়ির চাকায় গুলি করতে দুটো গাড়ি থেমে যায়। আর তখনই হাজির হয় আজান আর গার্ডরা। ছেলেগুলোকে আজান বন্দি করার আগে পুলিশ তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আজান তখন দারোগাকে এখানে এত দ্রুত কি করে এলো জানতে চাইলে তিনি জানান রানীপুরের চেয়ারম্যান মৃন্ময় খন্দকার তাকে ফোন করে বিষয়টা জানায়। আজান সে কথা শুনে মৃন্ময়ের কাছে গিয়ে বলল, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। মৃন্ময় আজানকে দেখে চোখ মুখ কুঁচকে বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা আমার দায়িত্ব। তবে আমি এটা বুঝলাম না, আজকাল কি এমপি সাহেব মেয়ে ছেলে নিয়ে গার্ড ছাড়াই একা একা জিপ নিয়ে বের হয়? বা এমন চলতে থাকলে যে কোন সময় শত্রুর হাতে মরতে সময় লাগবে না। কথাগুলো বলে তাচ্ছিল্য হাসল মৃন্ময়। তখন আজান মৃন্ময়ের কথা শুনে বিড়বিড় করে বলতে লাগলো, আবেসলা, যে মেয়ে ছেলের কথা বলছিস সে আর কেউ নয়, তোর বোন। আর আমার ভাইয়ের কিছু হলে তোর বোন বিধবা হতো। আজানকে বিড়বিড় করতে দেশে মৃন্ময় বিরক্ত হয়ে বলল, এই তোর বিড়বিড় করা শেষ হলে সামনে থেকে সর, আমাকে যেতে হবে। আজান তার গাড়ির সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, চেয়ারম্যান সাহেব, খুব শীঘ্রই আমরা আসছি তোদের বাড়িতে, তৈরি থাকিস। মৃন্ময় পুরোপুরি আজানের কথাটা শুনতে না পেয়ে গাড়ি থামিয়ে বলল, কি বললি আজান? আজান মুচকি হেসে বলল, খুব শীঘ্রই মিষ্টান্ন নিয়ে আসছি তোর গৃহে, তৈরি থাকিস। মৃন্ময় হৃদয় কুঁচকে তাকিয়ে রইল আজানের দিকে। আজানের কথাটা ঠিক বুঝল না মৃন্ময়। দাঁতে দাঁত পিষে কয়েকটা গালি দিয়ে গাড়ি নিয়ে ছুটে গেল। মৃন্ময় চলে যেতে আজান তার ভাই উজানকে ফোন লাগাতে উজান কল রিসিভ করে বলল, আমি ঠিক আছি। তোর ভাবিকে নিয়ে আমি ছোট দিঘির পাড়ে আছি। ঘণ্টাখানিক পর বের হচ্ছি। আর একটা কথা, থানা থেকে ওই মিজানের ছেলেদের ছাড়িয়ে গোডাউনে নিয়ে যা, আমি আসছি। উজান আজানকে কিছু বলার সুযোগ না দিয়ে কল ডিসকানেক্ট করে দিয়ে মায়ার হাত হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিল। যেন এই মুহূর্তের জন্য কতগুলো সেকেন্ড, মিনিট, ঘন্টা অপেক্ষা করেছে। মায়াও আজ নিঃসংকোচে তার প্রেমিক পুরুষের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। এখনো তার হৃৎপিণ্ড ধক ধক করছে। উজান বুঝল তার মায়াবতী প্রচণ্ড ভয় পেয়েছে। সে টের পাচ্ছে তার মায়াবতীর লতায় বাঁকানো শরীরটা মৃদু কাঁপছে। নিস্তব্ধতা কাটিয়ে মায়া বলে উঠল, আপনি জানতেন না আশফাক আমাকে বিয়ের করার জন্য প্রপোজাল নিয়ে এসেছে? উজান তার মায়াবতীকে বুকে জড়িয়ে রেখে বলল, জানতাম, তবে এও জানতাম তুমি ওকে রিজেক্ট করবে। হাসল মায়া। এতক্ষণে তার ভয়টা দূর হয়ে গেল। তখন মায়া তার সাথে আনা ব্যাগটা উজানের কাছে দিতে উজান খুব আগ্রহ নিয়ে ব্যাগের ভেতর কি আছে দেখার জন্য একে একে সবগুলো বের করে দেখে। হ্যান্ড প্রিন্টের কালো রঙের পাগগাবি, একটা ওয়ালেট, একটা সানগ্লাস, এক বেশ দামি ঘড়ি।
উজান অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে থেকে বলল, এগুলো আমার জন্য। মায়া মাথা নেড়ে সায় জানায়। উজানের মুখে বিস্তর হাসি ফুটে উঠল। মায়া তখন বলল, এগুলো আপনার উপহার, তবে এগুলো এখন পরবেন না। আমি আর আপনি ম্যাচিং করে ড্রেস পরব। আপনি পাগড়ি পরবেন আর আমি শাড়ি পরব। উজান তার মাথা নুয়ে বলল, জো হুকুম মেরি রানী সাহেবা। উজানের কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসল মায়া। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল মায়ার পানে উজান। দুজনে বেশ খানিকক্ষণ খুনসুটি করে সময় কাটালো। উজানের হৃদয়টা যেন ভরে গেল আনন্দে তার মায়াবতীর মিষ্টি হাসি দেখে। ঘণ্টাখানিক পার হতে উজানের ফোনে একটা মেসেজ আসতে উজানের মুখের ভাব ভঙ্গি চেঞ্জ হয়ে গেল। ফোন পকেটে রেখে মায়াকে বলল, জান আমাদের এখনই যেতে হবে। উজানকে রেগে যেতে দেখে মায়া বলল, কি হয়েছে এমপি সাহেব? আপনি এতটা রেগে আছেন কেন? উজান তার মায়াবতীর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি নিষ্পাপ চাউনি মায়ার, অথচ এই মেয়েটার ক্ষতি করার জন্য তার বাবা চাচা উঠে পড়ে লেগেছে। না অনেক হয়েছে বাপ চাচার সকল অন্যায় সহ্য করা, আর না এবার ভয়ঙ্কর কঠিন উজানকে দেখবে সবাই। আর এক বিন্দু ছাড় কাউকে দিব না যেখানে আমার মায়াবতী জড়িত আছে। উজান মায়ার হাত ধরে জিপে বসিয়ে নিজেও বসে গাড়ি স্টার্ট দেয়। মায়াকে তার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে উজান সোজা চলে গেল তালুকদার বাড়ি। উজান বাড়িতে ঢুকতে দেখে চাচি কান্না করছে, ঈশাও কাঁদছে, অথচ জাহানারা বেগম চোখ মুখ শক্ত করে এক কোণে বসে আছে। উজান সোজা তার মায়ের কাছে গিয়ে দাঁড়াতে তিনি বলেন, তোমার হাতে সময় খুব কম উজান। যদি তোমার ভালোবাসাকে পেতে চাও তাহলে যত তাড়াতাড়ি পারো তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসো। ইয়ানা আজ আত্মহত্যা করার চেষ্টা করেছে, আর সেটা দেখে তোমার বাবা চাচা তোমার আর ইয়ানার বিয়ে দিবে বলে ঠিক করেছে। মায়ের মুখে এহেন কথা শুনে উজানের রাগ সপ্তমে উঠে গেল। উজানের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, হাতের কাছাকাছি থাকা ফ্লাওয়ার ভাসটা হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। ভয় কেঁপে ওঠে সবাই। উজান থামে না, একে একে ড্রয়িং রুমে ভাঙচুর চালায় উজান। ভাঙচুরের শব্দ শুনে দুই ভাই ইয়াস নেমে এসে বলে, কি হয়েছে কি উজান? এভাবে ভাঙচুর করছো কেন? ইলিয়াসের কথা শুনে উজান রক্ত চোখ খুনিয়ে তাকিয়ে বলে, আমার অনুমতি ব্যতীত আমার বিয়ে ইয়ানার সাথে ঠিক করার আপনি কে? ছেলের কথা শুনে ইলিয়াস তার স্ত্রী জাহানারার দিকে রাগী চোখে তাকিয়ে উজানকে বলল, আমি তোমার বাবা, ভুলে যাচ্ছ উজান। আমার অধিকার আছে নিজের ছেলের জন্য পুত্রবধূ ঠিক করার। আর ইয়ানা হবে তোমার স্ত্রী আর এই বাড়ির বড় বউ। দোতলায় সিঁড়ির কাছে ইয়ানা দাঁড়িয়ে বড় চাচার কথা শুনে খুশি হলো ইয়ানা। এদিকে উজান সোজা তার বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমাকে বাধ্য করবেন না এমন কিছু করতে যেটা আপনার সম্মান উঁচু থেকে একদম মাটিতে গড়াগড়ি খায়। আর কান খুলে শুনে রাখুন ইয়ানা, কেন দুনিয়া কোন মেয়েকে আমি বিয়ে করব না? তাহলে কাকে বিয়ে করবে তুমি? উজান এবার তার চুলে হাত দিয়ে ব্রাশ করে বলল, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। আর আপনিও জানেন আমি কাকে ভালোবাসি। যাই হোক, তৈরি হন, আজ বিয়ের প্রস্তাব নিয়ে খন্দকার বাড়ি যাবেন। ছেলের কথা শুনে ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার দুজনে একসাথে উচ্চস্বরে বলে উঠল, অসম্ভব। খন্দকার বাড়ি আমি বা ইমতিয়াজকে ওই বাড়ি যাবে না। একদম, ওরা আমাদের শত্রু, ওদের সাথে কোন প্রকার আমরা আত্মীয়তা করব না। উজান এবার তার চাচা ইমতিয়াজের দিকে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কে কার শত্রু এটা সময় বলে দিবে। আর একটা কথা, এমন কিছু করবেন না, আপনারা দুই ভাই যদি করেন তো নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন। থ্রেট করছিস? করছি। এন্ড আই মিন ইট। চুপ হয়ে গেল দুই ভাই। তখন উজান তার মা আর চাচিকে বলল, আম্মু আর চাচিমা তোমরা তৈরি হও। আজ আমরা খন্দকার বাড়ি যাব। ইয়াস তখন পাশ থেকে বলে উঠল, ভাই মারুফ আঙ্কেল আর মহিন আঙ্কেল যদি অপমান করে, হজম করবে। এটা তালুকদার বাড়ির প্রাপ্য। আর আপনারা দুই ভাই ইয়ানাকে ভালো করে বুঝিয়ে দিবেন। আমার দিকে হাত বাড়ালে আমি উজান দ্বিতীয়বার সুযোগ দিব না। মরার জন্য ওকে আর চেষ্টা করতে হবে না। আমি ওকে মেরে ফেলব। উজান! চিৎকার করে উঠল ইমতিয়াজ। উজান তার চাচার দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, মেয়েকে সামলান চাচা, নয়তো আমার হাতে মরবে। ইলিয়াস রাগে হিসহিস করতে করতে বলল, আমি যাব না ওই খন্দকার বাড়িতে। উজান তখন সোফায় বসে পায়ের উপর পা রেখে বলল, তাহলে এই তালুকদার বাড়ি থেকে বের হয়ে যান।
আপনার পাপী ছায়াও আমার বাড়িতে দেখতে চাই না। উজানের কথা শুনে ইলিয়াস উজানের দিকে তেড়ে আসতে নিলে ইমতিয়াজ তার ভাইকে আটকে দিয়ে বলল, ভাইজান শান্ত হন। আর উজান, ভুলে যাচ্ছি আমরা তালুকদার বাড়ির মাথা। চাচার কথা শুনে হুহা করে হেসে উঠল উজান। উজানকে হাসতে দেখে আজানিয়াস, জাহানারা বেগম, আয়েশা বেগম, ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার অবাক হয়ে তাকিয়ে রইল উজানের দিকে। সেটা দেখে উজান বলল, কি হলো? তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? ও, এটাই ভাবছো আমি কেন এই সিরিয়াস মোমেন্টে হাসলাম? ওয়েট, বিষয়টা ক্লিয়ার করি। বাবা, তুমি কি ভুলে গেল তালুকদার বাড়ির সকল সম্পত্তি দাদামশাই আমার নামে লিখে দিয়েছিল? উজানের কথা শুনে দুই ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা এই গুরুত্বপূর্ণ কথাটা কি করে ভুলে গেল, এটাই বুঝতে পারল না। দুজনের মুখ শুকিয়ে গেল, মুখে আর তাদের কোন কথা নেই। এদিকে বাড়ির বাকি দুজন ছেলে কথাটা শুনে বেশ অবাক হয়, কারণ তারা জানতো না এই বিষয়টা। ইমতিয়াজ তখন চেঁচিয়ে বলল, এটা আমি মানি না। এই সম্পত্তির উপর আমার আর আমার সন্তানের ভাগ আছে, সেটা তুই কেড়ে নিতে পারিস না। উহু, ভুল বললে চাচা যান। আমি কারো কোন অধিকার কেড়ে নেইনি, বরং দাদামশাই নিজ ইচ্ছেতে সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এবং এটা তোমাদের সামনে। তোমাদের যেহেতু আপত্তি ছিল তখন কেন বলেননি? ইমতিয়াজ তখন চুপ হয়ে গেল, আর কোন কথা বলল না। তখন উজান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আজ যারা আমার কথা শুনবে না তাদের জন্য তালুকদার বাড়িতে কোন জায়গা নেই। যদি এই বাড়িতে থাকতে হয় তো আমার কথা মতো চলতে হবে। যদি কেউ না শুনতে চায় তো দরজা খোলা আছে। সন্তানের কথা শুনে লজ্জায় আর কিছু বলতে পারল না। উজান ফের আবার বলল, আম্মু চাচি সন্ধ্যায় তৈরি থাকবে, আমি তোমাদেরও বাড়িতে নিয়ে যাব। দুই যা ভীষণ খুশি হয়। আজ তারা প্রথমবার ননদের বাড়িতে যাবে। কতগুলো বছর পর আজ ননদকে দেখবে, এটা ভেবেই জাহানারা ভীষণ খুশি। এদিকে ইয়ানা নিজের রুমে নিজেকে বন্ধ করে কাঁদছে। এক পাক্ষিক ভালোবাসা যে বড্ড জ্বালায়, আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইয়ানা। উজানের ভালোবাসা না পাওয়ায় ভেতরটা পুড়ে যাচ্ছে ইয়ানার। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারালো ইয়ানা। এদিকে মৃন্ময়ের ফোনটা বেজে উঠতে মৃন্ময় গুরুত্বপূর্ণ কাজ রেখে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিতে দেখে ইয়াসের নাম্বার থেকে কল এসেছে। মৃন্ময় খুব অবাক হয়, কারণ ইয়াস সচরাচর তাকে কল দেয় না। আজ কল দিতে দেখে মৃন্ময় কল রিসিভ করে। কি ব্যাপার, তালুকদার বাড়ির মেজ পুত্র আমাকে কল দিয়েছে। মৃন্ময়, আজ তালুকদার বাড়ির সব সদস্য তোদের বাড়ি যাবে। ইয়াসের কথা শুনে মৃন্ময় বসা থেকে দাঁড়িয়ে পড়ল। কি বললি? তোরা সবাই আমাদের বাড়িতে আসবি? কেন? আসলে না হয় জানতে পারবি। এখন ভালো করে আমার কথা শোন মৃন্ময়। আজ আমরা তোদের বাড়ি যাওয়ার পর বাবা আর বড় চাচা ঝামেলা পাকানোর চেষ্টা করতে পারে, কিন্তু তুই ভুলেও ঝামেলা পাকাবি না। তুই ভুলে যাচ্ছিস ইয়াস, তোরা আমাদের শত্রু। আশা করি আজ আমাদের দুই পরিবারের শত্রুতা শেষ হয়ে যাবে। এটাও কি কখনো সম্ভব? সম্ভব, আর সেটা উজান ভাই করে দেখাবে। উজানের নাম শুনে মৃন্ময়ের চোয়াল শক্ত হয়ে উঠল। কড়া গলায় বলল, চুপ কর ইয়াস, তোর ভাইয়ের কথা আমি শুনতে চাই না। আমি বাবা আর ছোট বাবাকে বলছি। না মৃন্ময়, ভুলেও কাউকে কিছু জানাস না, বরং তুই সবাইকে সন্ধেবেলায় বাড়িতে থাকতে বলিস। ইটস মাই রিকোয়েস্ট দোস্ত। মৃন্ময় শুনল ইয়াসের কথা, হাঁফ ছেড়ে বাঁচল ইয়াস। মৃন্ময় আজ দ্রুত বাড়ি ফিরে আসে, সাথে তার বাবা আর ছোট বাবাও সাথে ছিল। মৃন্ময় বাড়ি ফেরার পথে নানা রকম ভাজাপোড়া কিনে নিল, যেগুলো সায়রা সায়ান মায়া খেতে পছন্দ করে। বাড়ি ফিরে মৃন্ময় ছটফট করতে লাগলো, এটা ভেবে যে আজ তার পরিবারের সাথে হয়তো তালুকদার পরিবারের সাথে যুদ্ধ লেগে যাবে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। তখন হঠাৎ বড় দরজায় নক পড়তে মৃন্ময় শুকনো ঢোক গিলে বলল, আব্বা, আমি দেখছি, তোমরা বসো। মৃন্ময় দরজা খুলতে দেখে তালুকদার বাড়ির সকল সদস্য তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মারুফ, মহিন, নূরজাহান তিনজনই অবাক চাউনিতে তাকিয়ে আছে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে। মহিন খন্দকার প্রচণ্ড রেগে যায় তাদের দেখে, তখন রেগে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ মারুফ ভাইকে আটকে দিয়ে মৃন্ময়কে বলল, দরজার বাইরে মেহমানকে দাঁড় করিয়ে না রেখে ভেতরে প্রবেশ করতে দেও মৃন্ময়। বাবা নির্দেশ পেয়ে সবাইকে বলে, ভেতরে আসুন আপনারা। উজান, তার বাবা মা, চাচা চাচি, আজানিয়াস আর ঈশা ভেতরে ঢুকে আসতে মারুফ বলে, বসুন আপনারা।
এতটুকু বলে তিনি তার অর্ধাঙ্গিনীর দিকে তাকালো। চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকতে দেখে অবাক হলো মারুফ। এদিকে জাহানারা বেগম নিজ থেকে তার ননদের কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। এত বছর পর প্রিয় ভাবিকে কাছে পেয়ে একটুখানি রাগ অভিমানের পাল্লা কমতে লাগলো। আয়েশা বেগমও তখন বড় ননদের সাথে পরিচিত হলো। এদিকে ইলিয়াস আর ইমতিয়াজ মারুফ আর মহিনের সাথে কোন রূপ কথা বলল না। উজান তখন সবার মনোযোগ আকর্ষণ করার জন্য বলে কাশি দিল। তখন মায়ার ধ্যান ভাঙল। মায়া তার মায়ের কান্না আর উজানের মায়ের কথা শুনে বুঝতে পারল উজান আর কেউ নয়, তার মামাতো ভাই, আর সে তার ফুফাতো বোন। আর ইলিয়াস ইমতিয়াজ তালুকদার তার মামা হন। উজান তখন একটু একটু করে নূরজাহান বেগমের সামনে দাঁড়াতে নূরজাহান উজানের গালে হাত দিয়ে ছুঁয়ে বলল, তুই তুই আমার সেই ছোট্ট উজান না? উজান তার ফুফির হাত দুটোর পিঠে চুমু দিয়ে বলল, হ্যাঁ ফুফু আম্মা, আমি তোমার সেই ছোট্ট উজান। নূরজাহান উজানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সায়রা সায়ান ঈশা তিন বাচ্চা হা করে তাকিয়ে রইল তাদের উজান ভাই আর নূরজাহানের দিকে। মিনিট 15 ফুফু ভাইপোর মান অভিমান চলে থামল তখন জাহানারা বেগম মারুফ আর মহিনের উদ্দেশ্য বলে উঠল, মারুফ ভাইজান, অনেক বছর ধরে তো চলল এই শত্রুতা, কিন্তু সব কিছুর তো শেষ আছে, তাই না? আমরা চাই এই শত্রুতা শেষ হোক। আর উজানের বাবা চাচা আপনাদের কিছু বলতে চায়। ভাবি, আপনি খুব ভালো করেই জানেন এই দুই পরিবারের শত্রুতা আমরা শুরু করিনি। শুরু করেছে আপনার স্বামী আর দেবর। ইলিয়াস কিছু বলতে যাবে তখনই উজান তার বাবার দিকে আগুন দৃষ্টিতে তাকাতে ইলিয়াস তালুকদার নিজেকে সংযত করে নরম কণ্ঠে বলে উঠল, ভাইজান, আমরা এসেছি এত বছরের শত্রুতা ভুলে আত্মীয়তা আরো দৃঢ় করার জন্য। অতীতে যে ভুল হয়েছে তার জন্য আমি এবং আমরা লজ্জিত। মারুফ খন্দকার নরম কণ্ঠে বলল, ভাবি, আপনি বোধ হয় জানেন আমাদের দিক দিয়ে আপনাদের পরিবার অর্থাৎ তালুকদার পরিবারের সাথে কোন শত্রুতা ছিল না। শুধুমাত্র নূরজাহানকে বিয়ে করাই আমার পরিবারের উপর যে নির্যাতন করেছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। তারপরও আমি আপনাদের কোন রূপ অসম্মান করিনি। আমি জানি ভাইজান আপনি কতটা উদার, ভালো মানুষ, না হলে এত কিছু হওয়ার পরও আপনার বাড়িতে পা রাখতে দিয়েছেন। যাই হোক ভাইজান, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। জাহানারা বেগমের কথা শেষ হতে না হতে উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আম্মা, আব্বা আর চাচা ফুফাকে কিছু বলতে চায়। উজানের কথা শুনে ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদারের মুখটা কালো হয়ে গেল। উজান তার বাবা চাচাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকাতে দুই ভাই শুকনো ঢোক গিলে উঠে দাঁড়িয়ে মারুফ আর মহিন খন্দকারের উদ্দেশ্য বলতে লাগলো, মারুফ, আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। বোন, আমাদের মাফ করে দিস। আমি তোর ননদের কাছেও ক্ষমা চাইব। ইমতিয়াজ আর ইলিয়াস হাত জোর করে মারুফ আর মহিনের কাছে ক্ষমা চাইতে দেখে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষ শোকটোর। নূরজাহান কখনো ভাবতেও পারেনি তার অহংকারী ভাইয়েরা কখনো তাদের কাছে মাথা নত করে ক্ষমা চাইবে। তারা কখনো ভাবতেও পারেনি আজ এমন কোন ঘটনার সম্মুখীন হতে হবে। নূরজাহানের মতো সবার চোখে বিস্ময়কর চাউনি। মায়া অবাক, তার সাথে সাথে আজান, মৃন্ময়ী, আশিসা, সায়রা সায়ান তারা একত্রে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে। এদিকে মারুফ নিজের ইগো সেলফ রেসপেক্ট সাইডে সরিয়ে দুই ভাইয়ের হাত নামিয়ে বলল, আপনাদের আর ক্ষমা চাইতে হবে না ভাইজানরা, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। ইলিয়াস আর ইমতিয়াজ দাঁতে দাঁত চেপে হাসি মুখে মারুফ আর মহিনের সাথে কথা বলে বুকে জড়িয়ে নিল। এটা দেখে সবার মুখে হাসি ফুটে উঠল, শুধুমাত্র উজান আর মায়া ব্যতীত। বাড়িতে আজ দারুণ উৎসব লেগেছে। এত বছর পর দুই পরিবারের সকল শত্রুতা শেষ হলো। বাড়ির মহিলারা সদস্যগণ রান্নাঘরে সুস্বাদু খাবার রান্না করতে ব্যস্ত। এদিকে ড্রয়িং রুমে মারুফ, মহিন আর ইমতিয়াজ, ইলিয়াস বসে কথা বলছিল। উজান তাদের থেকে একটু দূরে বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। তার বাবা চাচা বেফাস কোন কথা বলছে কিনা এটাই দেখছে। অন্যদিকে মায়া খুব খুশি নিজের মায়ের বাপের বাড়ি, মানে নিজের নানা বাড়ি পেয়ে। তার সাথে সাথে সাজানিশা যে তার মামাতো ভাই বোন, এটা জেনেও ভীষণ খুশি। নানা রকমের কথা ঝুড়ি নিয়ে সবাই বসেছে। এই যে পুচকে বেআইন, এবার থেকে কিন্তু পার্মানেন্ট আত্মীয় হয়ে গেলাম। পুচকে বেআইন ডাকটা শুনে সায়রা আর মায়ার মুখ শুকিয়ে গেল। মৃন্ম ভ্রু যুগল কুচকে আজানকে প্রশ্ন করল, আজান, তুই শাহরুখে বেআইন বললি কেন? মৃন্ময়ের প্রশ্নে থতমত খেল আজান।
ইয়াশ ব্যাপারটা বুঝতে পেরে বলল, আরে মৃন্ময়, আজান মজা করেছে সারুর সাথে। মায়া সারু দুজনে শুকনো ঢোক গিলে একে অন্যের মুখের দিকে তাকালো। এর মাঝে বাড়ির গিন্নিরা টেবিলে খাবার পরিবেশন করে মায়া আর সায়রাকে ডাকতে মায়া সায়রা দুজনে সেখানে থেকে ডাইনিংয়ে চলে এসে আটকে রাখা শ্বাস ফেলতে জাহানারা বেগম মায়ার কাছে এসে থুতুনি ধরে একটু মুখটা উঁচু করে বলল, মাশাআল্লাহ, কি মায়া এই মুখে! চোখজোড়া যেন শীতল শান্ত নদী। মায়াবী মুখশ্রীর সাথে চোখ জোড়ার দিকে তাকালে দৃষ্টি যেন ওখানেই আটকে যায়। এই জন্য বোধ হয় এই মিষ্টি মায়াবী মেয়ের নাম মায়া। উজানের মুখ দিয়ে হুট করে বের হয়ে গেল, আমার মায়াবতী। বেশ জোরেই কথাটা বলায় সবার নজর গিয়ে পড়ল উজানের উপর। চমকে গেল মায়া। তার সাথে সাথে জাহানারা বুঝল এখনই সময় তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার। মারুফ ভাই আর নূর, তোমাদের কাছে আমার একটা আবদার আছে। নূরজাহান তার স্বামীর পানে তাকাতে মারুফ বলল, বলুন ভাবি, আপনার কি আবদার? ভাইজান, আমি আপনার এই লক্ষ্মীমন্ত মেয়েটাকে আমার উজানের বউ আর তালুকদার বাড়ির আর একটা মেয়ে করে নিয়ে যেতে চাই। উজানের মায়ের এমন কথায় সবাই চমকালো। মারুফ খন্দকার কি বলবেন বুঝতে পারছে না। এখন তার কি বলা উচিত বুঝতে পারছে না। তখন নূরজাহান বলে উঠল, ভাবি, আমাদের কোন আপত্তি নেই। মায়া যেমন আমার মেয়ে, উজানও আমার ছেলে, তাই আমার অন্য ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। ভাবির কথা শুনে মহিন উঠে দাঁড়িয়ে বলল, ভাবি, এটা তুমি কি বলছো? উজানের সাথে মায়ার বিয়ে? এটা কি করে সম্ভব? মহিনের কথার বিপরীতে আয়েশা বেগম বলে উঠল, কেন সম্ভব নয় মহিন ভাই? আমাদের উজান কোন দিক দিয়ে মায়া মায়ের থেকে কম? বরং দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। আমরা চাইছি আমাদের ভেতরকার সব মনোমালিন্য দূর করে দৃঢ় আত্মীয়তার সম্পর্ক জড়তে চাই। মহিনের মুখ তখন বন্ধ হয়ে গেল। মারুফ তার অর্ধাঙ্গিনীর পানে তাকিয়ে রইল খানিকক্ষণ। এত বছর পর তার অর্ধাঙ্গিনীর মুখে তৃপ্তির হাসি দেখে তার হৃদয়টা যেন উৎফুল্ল হয়ে গেল। তিনি আর মেয়ের জন্য আশা প্রস্তাব নাকচ করল না। জাহানার পজিটিভ সাইন দেখে দ্রুত তার ব্যাগ থেকে তাদের খানদানি হার আর বালা বের করে মায়ার হাতে আর গলায় পরিয়ে দিল। ভীষণভাবে চমকালো মায়া। লজ্জায় মুখ লাল হয়ে গেল মায়ার। তৎক্ষণাৎ নূরজাহান তার যাকে ইশারায় কিছু বুঝাতে তিনি তখন মায়ার কাছে এসে বলল, ভাবি, মায়াকে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বাদে নিয়ে আসছি। এই বলে তিনি মায়াকে ধরে তার রুমে নিয়ে গিয়ে তার জাম কালার একটা জামাদানি শাড়িটা বের করে মায়াকে বলে, মামুনি, দ্রুত শাড়িটা পরে এসো। আমি অপেক্ষা করছি। মায়া অবাক চোখে তাকিয়ে তার ছোট মাকে বলল, আমি কেন এখন শাড়ি পরব ছোট মা? নাতাশা নিজের কপালে হাত রেখে বলল, বকা মেয়ে, তোর হবু শ্বশুর বাড়ির সামনে এভাবে এই পোশাকে থাকবি? যাও, চেঞ্জ করে এসো। কিন্তু ছোট মা। বাকিটা আর বলতে পারল না মায়া। ছোট মায়ের চোখ রাঙ্গানির জন্য ছোট ছোট পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইলিয়াস তালুকদার আর তার ভাই ইমতিয়াজ তালুকদার দুজনে খুব আন্তরিকতার সাথে মারুফ আর মহিনের সাথে কথা বলছে। বিয়ের বিষয় আলোচনা করছে। সবাই ঠিক করল আগামী মাসে প্রথম সপ্তাহে অর্থাৎ 7 তারিখ বিয়ের দিন ধার্য করা হয়। তখনই উজান গমগমে গম্ভীর গলায় বলল, আব্বা, বিয়েটা আগামী মাসে নয়, এই মাসে হবে। এবং এই মাসের 15 তারিখ আপনারা বিয়ের আয়োজন শুরু করে দিন। উজানের কথার বিপরীতে কেউ কোন কথা বলল না। সেটা দেখে নূরজাহান মনে মনে বলল, আমি তাহলে সঠিক মানুষের হাতে আমার কলিজার টুকরাকে তুলে দিতে পেরেছি। উজানি আমার মায়ার জন্য সঠিক মানুষ। মারুফ বা মহিনের কোন আপত্তি নেই। আর আজ মৃন্ময়ও কোন কথা বলল না, কারণ উজানের মা যখন উজানের সাথে বিয়ের কথা বলল তখন মায়ার চোখে মুখে রাগ বা ঘৃণা ফুটে ওঠেনি, বরং ভালো লাগা আর লজ্জা ফুটে উঠেছিল। এরপর মৃন্ময় আর কিছু বলল না, কারণ সেই বুঝতে পেরেছে তার বোন কি চায়। আর এটাও বুঝতে পেরেছে তখন আজান কেন সায়রাকে বেআইন বলল। তার মানে তারা আগে থেকে জানতো বা আন্দাজ করেছিল। এর মাঝে তালুকদার বাড়ির গহনার সাথে শাড়ি পরে হাজির হয় মায়া। জাম কালার জামদানি শাড়িটায় মায়াকে অসম্ভব সুন্দর লাগছে। উজানের যেন চোখের পলক পড়ছে না। অপলক মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবতীর দিকে, হরিণীর ন্যায় চোখে কাজল দিয়ে রাঙানো। দুহাতে স্বর্ণের বালা, গলায় হার, শাড়ির আঁচলটা দিয়ে ঘণ্টা দেওয়া। এ যেন নতুন বধূ। উজান তার বুকে হাত রেখে কয়েকবার শ্বাস নিল। তার মায়াবতীকে দেখে তার যেন শ্বাস নিতে ভুলে গেছে।
মায়া লজ্জা মাখা চোখে দূরে উজানের দিকে তাকাতে উজান চোখ মেরে উড়ন্ত চুমু দিতে মায়া দাঁত কিরমির করে আস্তে করে বলে উঠল, অসভ্য নির্লজ্জ বেয়াদব পুরুষ। জাহানারা বেগম মায়াকে দেখে বলে উঠল, মাশা আল্লাহ, এ যেন এক চাঁদের টুকরো। জাহানারা বেগম দ্রুত চোখের কোণ থেকে আঙ্গুলে কাজল লাগিয়ে মায়ার কানের পিঠে লাগিয়ে দিতে লজ্জা পেল মায়া। এদিকে আজানিয়াস সায়ান সায়রা চারজনই উজানের আশেপাশে ঘুরঘুর করছে আর উজানকে পিঞ্চ মেরে কথা বলছে। শুধুমাত্র মৃন্ময় আর ঈশা বাদে। ঈশা ভদ্র বাচ্চার মতো চুপ করে বসে আছে। আর মৃন্ময় সে তো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইলিয়াস আর তার ভাই ইমতিয়াজ তালুকদারের দিকে। উহুম দুলাভাই আপাইকে এভাবে আর চোখে তাকিয়ে দেখবেন, নজর লেগে যাবে। উজান আনমনে বলে উঠল, নজর তো সেই কবেই লেগে গেছে। এখন শুধু এই চাঁদকে নিজের ঘরে তোলা বাকি। উজানের কথা শুনে সবাই ও বলে চেঁচিয়ে উঠতে উজানের মনে পড়ে যায় সে কি ভুল করে ফেলেছে। এই বিচ্ছুর দল এখন তাকে পদে পদে পচাবে। সত্যি উজানের ভাবনা সত্যি হলো। সায়রা আর আজান দুজনে মায়া আর উজানের লেগফুল করতে লাগলো। খানিকক্ষণ বাদে পুরুষদের আগে খাবার দিতে উজানিয়াস বাকিদেরও খেতে বসতে বললে। নূরজাহান বলল, উজান বাবা, আগে তোমরা খেয়ে নেও, তারপর না হয় আমরা খেয়ে নিব। দেখছো তো চেয়ার আর ফাঁকা নেই। তৎক্ষণাৎ উজান আজানের দিকে তাকাতে আজান মুচকি হেসে তার ফুফুকে বলল, নো টেনশন ফুফিয়াম্মা, মেহহুনা। এই মৃন্ময় ব্রো, মাটিতে বসার জন্য দুটো মাদুর নিয়ে এসো। মৃন্ময় তর্ক না করে দুটো মাদুর আনতে আজান ফ্লোরে মাদুর বিছিয়ে বলল, ভাই সব রেডি, এবার সবাই বসে পড়ুক। ইলিয়াস কটমট করে আগুন দৃষ্টিতে তার ছোট ছেলের দিকে তাকিয়ে আছে। একজন জমিদার পুত্র হয়ে ফ্লোরে বসে খেতে হবে, এটা দেখেই রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। তবুও আজ সে কিচ্ছু বলতে পারবে না, কারণ তার হাত পা বাঁধা। আজ পুরুষ মহিলা আর ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাবার খেতে লাগলো। এবার উজান মোটেও ভুল করল না। ভুলেও মায়ার দিকে তাকায়নি। নিজের মতো করে খেয়ে যাচ্ছে চুপচাপ। এদিকে ঈশার দিকে মৃন্ময়ের চোখ পড়তে দেখে ঈশা ইলিশ মাছ প্লেটের সাইডে রেখে মাংস দিয়ে একটু একটু করে খেতে লাগলো। মৃন্ময় তখন আস্তে করে ঈশাকে প্রশ্ন করে বলল, ঈশা, তুমি কি ইলিশ মাছ খাও না? ঈশা তার মাথা উঁচু নিচু করে হ্যাঁ বুঝাতে মৃন্ময় আবার বলল, তাহলে না খেয়ে প্লেটের এক কোণে রেখে কেন দিলে? ঈশা তখন থতমত খেয়ে বলল, আসলে আমি মাছের কাঁটা বাছতে পারি না। মৃন্ময় হাসল, কারণ তার বোন মায়াও ঈশার মতো সেও মাছের কাঁটা বেছে খেতে পারে না। তখন মৃন্ময় ঈশার প্লেট থেকে মাছটা নিয়ে কাঁটা বেছে আবারও ঈশার প্লেটে দিতে ঈশার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অথচ ঈশার ঠোঁটের কোণের হাসি অন্য কারো হৃদয়ে প্রণয়ের ঝড় তুলল, তো কারো হৃদয়ে ভালোবাসা না পাওয়ার কষ্টে বুকটা ভারী হয়ে এলো। রাত 11টায় তালুকদার বাড়ির সবাই নিজেদের বাড়ি ফেরার জন্য রওনা দিবে, তখনই নূরজাহান বেগম উজানকে থামিয়ে তার ডান হাতে অনামিকা আঙ্গুলে একটা হীরের রিং পরিয়ে দিয়ে বলল, এটা হলো আমার ছেলেকে জামাই করার প্রথম ধাপ, তাই কেউ কিছু ভুলেও বলো না। হাসি মুখে সবাই বিদায় নিয়ে বের হয়ে গেল। বের হওয়ার সময় উজান একবার মায়ার দিকে তাকাতে মায়া মিষ্টি করে হেসে দেয়। শব্দ করে দরজা বন্ধ করার আগে হিসহিস করতে লাগলো তালুকদার বাড়ির দুই জমিদার পুত্র ইলিয়াস তালুকদার আর ইমতিয়াজ তালুকদার। সাজানো বইয়ের তাক থেকে বই ছুঁড়ে মেরে রাগে ফুঁচতে ফুঁচতে বলল, চলবে। গল্প প্রণয় শেষে তুমি আমি। লেখনীতে ফারহানা আক্তার ছবি। তৃতীয় পর্ব।